নতুন সদস্যবৃন্দ, বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ সমূহে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেডিবি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সেই সাথে যারা চান্স পাওনি, তোমাদেরও দুঃখ পাওয়ার কিছু নেই। তোমাদের জন্য মেডিবি পরিবারের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা। শুরু করতে যাচ্ছি মেডিবি পরিবারের নতুন সদস্যদের জন্য আয়োজিত আজকের এই সেশনটি। আজকে আমাদের সাথে হোস্ট হিসেবে আছে আরো 3 জন। চলুন আমরা তাদের পরিচয়গুলো তাদের মুখ থেকে শুনে নিই। আমি মুবাশিরা রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, 2017-18 সেশন। আমি নূপুর বাহাদুর, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, 2018-19 সেশন। আমি মঈনুদ্দিন আহমদ শিবলি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, সেশন 2017-18। আমি ফেরদৌস মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ, সেশন 2019-20। ধন্যবাদ। এবার আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজের K71 ব্যাচের ডক্টর সাদমান সাকিব রহমান ভাইয়া, আমাদের সবার পরিচিত মেডিবির সবচেয়ে প্রিয় ভাইয়া সাদমান সাকিব রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। এছাড়া ধন্যবাদ ফারিন পরিচিত করার জন্য। জি হ্যাঁ ফারিন, তুমি বলতে পারো, শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। আমাদের সাথে আরো আছেন K73 ব্যাচের আবরার হাসান ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ক্যামেরাটা কাইন্ডলি অফ হয়ে আছে, আমি অন করব, আমি যখন কথা বলবো তখন অন করব। তুমি বাকিদেরকে পরিচয় করিয়ে দাও, আমি একটু সেটিংটা চেঞ্জ করতে হবে, সরি। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। আমাদের সাথে নতুন 2019-20 শিক্ষাবর্ষের 2 জন K77 ব্যাচের যুক্ত হয়েছেন মবিন ইবনে মকবুল এবং ফেরদৌস আহমেদ হৃদয়। আসসালামু আলাইকুম, আমি মবিন ইবনে মকবুল, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে K77 এ। যারা এবছর নতুন ভর্তি পরীক্ষা মেডিকেল হল 2020-21 সেশনে স্বপ্নের সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর সুযোগ পেয়েছো, তাদের সবাইকে অভিনন্দন। আমি ফেরদৌস মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজে K77 ব্যাচে, অর্থাৎ 2019-20 সেশন। তোমরা যারা এবার চান্স পেয়েছো তাদের সকলকে অভিনন্দন। ধন্যবাদ। আমরা এই সেশনটিকে আড্ডা হিসেবে পরিচালিত করতে চাই। ভাইয়া, আমরা কি পারমিশন পেতে পারি? অবশ্যই অবশ্যই। নতুনদের জন্য আজকে আমরা আলোচনা করব, ওদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা 4 দিন চেষ্টা করব। আর অবশ্যই আমরা আজকে আড্ডা দিব। আজকে আড্ডা দেওয়ার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে একত্রিত হব। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম আবরার হাসান ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখতে পাচ্ছ এখন তোমরা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার পরিচয় হয়তো ফারিন অলরেডি দিয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষ অধ্যয়নরত, K73 ব্যাচের। তো তোমরা যারা এবার 20-21 সেশনে নতুন চান্স পেয়েছো, তাদের সবাইকে এই মেডিকেল পরিবারে এবং মেডিবি পরিবারে স্বাগতম। আশা করি আজকে আমরা অনেকগুলো বিষয় জানবো এবং তোমাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ ভাইয়া। তো আমরা সেশনটি শুরু করি। প্রথমে সাদমান সাকিব ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? এই তো আপু, আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এখন প্লাব 1 উত্তীর্ণ হয়ে প্লাব 2-র জন্য লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশ ছেড়ে, পরিবার ছেড়ে বাইরে অবস্থান করছেন। কেমন লাগছে ভাইয়া? সত্যি কথা বলতে আসলে বাংলাদেশকে এখানে আসার পরে খুবই মিস করতেছি। সবার কাছে দোয়া প্রার্থী যেন পরীক্ষায় আশানুরূপ ফলাফল পেতে পারি। তো আজকে তোমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগতেছে। অনেকের সাথে আজকে অনেকদিন পরে দেখা হচ্ছে, এটা আসলে অনেক এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আসলে আজকে খুবই ভালো লাগছে।
হ্যালো। ভাইয়া ভাইয়া আপনার রেজাল্ট এত ভালো, ফার্স্ট প্রফে 4th, সেকেন্ড প্রফে 7, ফাইনাল প্রফে মেডিসিনে অনার্স, এত ভালো রেজাল্ট ভাবলেই অবাক লাগে। আপনি কিভাবে পড়াশোনা করতেন ভাইয়া, যদি আমাদের এবং আমাদের জুনিয়রদের জন্য একটু শেয়ার করতেন। না, আজকের প্রোগ্রামটা যেহেতু আমাদের যারা নতুন এবছর মেডিকেলে চান্স পেয়েছে, তো আহ, আসলে মানে আমার নিজের এই সময়টা মনে করলে অনেক স্মৃতির কথা মনে পড়ে। লাইক 2013-14 সালে যখন ভর্তি পরীক্ষা দিলাম, সবার প্রথমেই যারা এবছর মেডিকেল কলেজে চান্স পেয়েছো সবাইকে আবারও শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো এই সময়টা আমি বলবো যে পড়ালেখা জীবনে অবশ্যই করতে হবে। তোমরা সবাই ডাক্তার হতে এখানে এসেছো, এবং এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা একটা আলাদা গুরুত্ব বহন করে, যেহেতু এবার সব থেকে মনে হয় বেশি পরীক্ষার্থী ছিল, 1,20,000-এর মতো। তো তাদের মধ্য থেকে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো অবশ্যই সবাই মেধাবী, এবং সবাই সামনে ভালো ডাক্তার হওয়ার জন্য অবশ্যই তোমাদের অনেক বেশি ইচ্ছা এবং স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার প্রথম পথ তোমরা পার করেছো, এই জন্য অবশ্যই শুভেচ্ছা। তো একটা কথা অবশ্যই বলবো যে মেডিকেলে 5 বছর আমাদের পড়াশোনা, এবং আরো 1.5 বছর প্রায় ইন্টার্নশিপ, এবং সবকিছু মিলে 6.5 বছরের মতো সময় লেগে যাবে। পুরোটা সময় তোমাকে ধৈর্যশীল হতে হবে। পড়ালেখা যেভাবে করেছো সেইভাবেই নিয়মিত পড়ালেখা যে অভ্যাসটা এখন আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যেও যারা আছে, আমরা সবাই এখনো সবাই শিক্ষার্থী। আমি পাশ করে গিয়েছি, তারপরেও এখনো পোস্ট গ্রাজুয়েশন এর পড়ালেখা আছে, সামনে আরো অনেক কিছু আছে। সো এই দুইটা জিনিস অবশ্যই তোমাদের ধরে রাখতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে, কখনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। জীবনে ভালো সময় থাকবে, সাথে খারাপ সময় থাকবে। মেডিকেলে প্রচুর পরীক্ষা, তোমরা হয়তো বা অনেকেই জানো, আইটেম কার্ড অনেক কিছু আছে। সবকিছুকে মিলায় মেডিকেল লাইফটা এনজয় করার চেষ্টা করতে হবে। মেডিকেল লাইফে অনেক কিছু মজার আছে। সবাই শুধু বলে যে পড়া পড়া পড়া, না, পড়াটাকেও অনেক সুন্দরভাবে তুমি যদি চালিয়ে যেতে পারো, তাহলে এটাই তোমার কাছে একটা আনন্দের উৎস হবে। কারণ তোমার কাছে মনে হবে যে তুমি নতুন নতুন জিনিস শিখছো এবং তুমি একজন ভালো ডাক্তার হওয়ার পথে যাচ্ছ। তো অনুষ্ঠানের শুরুতে এটাই আমার একটা জাস্ট ছোট্ট উপদেশ থাকবে। ক্লাস শুরু হওয়ার আগে যে সময়টা তোমরা পাচ্ছ, হয়তো বা এই সময়টা আমি বলতাম যে একটু ঘুরে আসো, আশেপাশে থেকে ফ্যামিলির সাথে একটা টাইম অতিবাহিত করো। কিন্তু আমাদের এই করোনা যে এখন পরিস্থিতি দেশে, এই পরিস্থিতিতে আসলে সেটাও বলা যাচ্ছে না। তবে যতটুকু পারো ফ্যামিলির সাথে সময় থাকো। অনেকে হয়তো বা নিজের শহর ছেড়ে, পরিবার ছেড়ে একটা নতুন শহরে মেডিকেলে যেতে হবে, সময়টা যতটুকু পারো ফ্যামিলির সাথে কাটানোর চেষ্টা করো। আর সাথে সাথে এতটুকু চেষ্টা করো যে সামনে কিভাবে তোমরা জিনিসটা শুরু করবা। যেহেতু তোমাদের দেখা যাবে 6-7 মাস তোমরা পরে শুরু করছো, সেক্ষেত্রে হয়তো বা ক্লাস শুরু হলে একটু চাপ আসতে পারে। মানসিক ভাবে একটু প্রস্তুতি নাও, মেডিকেল লাইফ সম্বন্ধে জানো, মেডিকেলে কিভাবে পড়তে হয়, সিস্টেমটা কি, এই জিনিসগুলো জানো। আমার কাছে মনে হয় যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তোমাদের এতটুকু সাহায্য করতে পারি, তাহলে আমরা অবশ্যই মনে করবো যে আমরা সফল। ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমাদের আজকের এই সেশনটা সম্পর্কে অনেকেই অবগত ছিলেন আগে থেকেই, এবং আমরা অনেকেই বলেছিলাম যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে ইনবক্স করার জন্য। আমাদের পেজে বেশ কিছুই প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি প্রশ্ন আমি আপনাকে পরে শোনাচ্ছি। আশা করি আপনি প্রশ্নটির উত্তর দিবেন। ভাইয়া, প্রশ্নটা ছিল হচ্ছে যে, ভাইয়া আমি শেষ দিকের মেডিকেল কলেজে চান্স পেয়েছি, এক্ষেত্রে আমি মাইগ্রেশন করলে 3-4টা মেডিকেলের উপরে যেতে পারবো হয়, এই অবস্থায় আমি কি এবারই ভর্তি হব নাকি পরবর্তীবারে সেকেন্ড টাইম পরীক্ষায় অংশগ্রহণ করব, এ বিষয়ে সাজেশন চাচ্ছিলাম। সঙ্গত আচ্ছা, কারণে আমি ধন্যবাদ। প্রশ্নকর্তার নাম এবং প্রশ্নকর্তার মেডিকেল কলেজটি উল্লেখ করিনি। না, ধন্যবাদ। না, আমার মনে হয় প্রশ্নগুলো আমরা এভাবেই করি, কারো প্রশ্নকর্তার নাম উল্লেখ করা দরকার নেই, কারণ এটা অনেকেরই প্রশ্নের, হয়তোবা সে একজন প্রতিনিধিত্বকারী। প্রশ্নটা খুবই সুন্দর। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আমরা হয়তোবা ভয়, ভীতি, লজ্জা, বা আমরা মনে করি কি বলবে, এই কারণে প্রশ্নগুলো হয়তোবা করতে পারি না। প্রথমতই আমি যে জিনিসটা দিয়ে শুরু করব, দেখো, 1,20,000-এর মধ্যে সরকারি একটা মেডিকেল কলেজে তুমি চান্স পেয়েছো, এটা অবশ্যই একটা কৃতিত্বের এবং একটি বড় পরীক্ষায় তুমি সফলতা অর্জন করেছো। আমরা কোনোভাবেই এটা নিশ্চিত না যে তুমি এবছর যে সফলতা পেয়েছো, আগামী বছর এই সফলতা থেকে আরো ভালো সফলতা পাবা কি পাবা না।
হয়তো বা পেতেও পারো, হয়তো বা কোনো কারণে নাও পেতে পারো। এছাড়া একটি সরকারি মেডিকেলে চান্স পাওয়াটা একটি কঠিন ব্যাপার। তো আমার কাছে প্রথম উত্তর হচ্ছে যে কোনোভাবেই মনে হয় না যে তোমার পরবর্তী বছর, চেষ্টা তুমি করতে পারো বাট এই বছর অবশ্যই তোমাকে আমি বলবো যে তুমি মেডিকেল কলেজে কানেক্টেড থাকো, তুমি পড়ালেখা করো। হয়তো বা যদি ডেন্টালে হতো সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার, যে না আমি ডাক্তার হতে চাই, আমি ডেন্টিস্ট হতে চাই না। যেহেতু তুমি মেডিকেলে চান্স পেয়েছো, আর এই ক্ষেত্রে তোমার যে কারণটা তোমার কাছে মনে হয় যে না আমি যদি একটা মেডিকেলে চান্স পেয়েছি পিছন দিকে, আর আমি মাইগ্রেশন দিলে অপর মেডিকেলে গেলাম, আমার রোলটা পিছনের দিকে হবে, তাহলে এতে কি আমার কি ক্ষতি হতে পারে কিনা। আমার কাছে মনে হয় মেডিকেল লাইফে সবাইকেই স্যাররা ইকুয়ালি ট্রিট করে। তুমি যেভাবে পারফর্ম করবা, যেহেতু মেডিকেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষাগুলো আমাদের ভাইভা ভিত্তিক, প্র্যাকটিক্যাল ভিত্তিক, রিটেন বাদে, সেক্ষেত্রে তোমার পারফরমেন্সটা অনেক বড়। তুমি যেভাবে পরীক্ষায় বলবা, যেভাবে পারফর্ম করবা, এটাই অনেক কিছু। যেহেতু আমরা আসলে এতদিন পর্যন্ত সবসময় রিটেন এমসিকিউ এগুলা দিয়ে অভ্যস্ত, তো এটা একটা ভীতি কাজ করে, ঠিক আছে। আর এখানে অনেক ব্যাপার থাকে যে অনেকে অনেক ধরনের ভয়ভীতি প্রদর্শন করে, যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এরকম না। একটা পরীক্ষা এবার যারা পাশ করেনি তারা যদি বলে পরীক্ষাটা অনেক কঠিন ছিল, তাহলে কি কথা সত্য হলো না? পরীক্ষা পরীক্ষার মতোই হবে। পরীক্ষায় যদি কঠিন না থাকে তাহলে তো সবাই 100-তে 100 পেয়ে যাবে। এর মধ্যে যারা ভালো করে তারাই তোমরা পাশ করেছো, তেমনি মেডিকেলেও সেম। যখন একটা পরীক্ষা হয়, যারা সব থেকে ভালো করে, ভালোর দিকে থাকে, তারাই পাশ করে। যারা একটু খারাপ করে তারা হয়তো বা ফেল করে, আবার পরীক্ষাটা দিতে হয়। তো আমার কাছে মনে হয় এই ভয়ভীতির জন্য আহ মনের ভিতর রাখা যাবে না, কারণ পুরোটা মেডিকেল লাইফ এবং মেডিকেলের পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন সব সময় এভাবেই পরীক্ষা দেওয়ার একটা মনোভাব এবং নিজের মধ্যে একটা সাহস তোমাদের বজায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, পেছনের দিকে মেডিকেলে কি পড়ালেখা হয় না, বা আমি কি এর জন্য আবার দিব, এই প্রশ্ন, এই 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 জায়গাটাকে আমি উত্তর দিতে চাই। মেডিকেল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিষ্ঠান। স্কুল কলেজ বলো, মেডিকেল কলেজ বলো, আমরা এখানে ঢাকা মেডিকেল কলেজে পড়েছি, অবশ্যই এটা বাংলাদেশের সব থেকে ভালো মেডিকেল কলেজ। এখানকার মান, এটা অবশ্যই আমার ডাক্তারি জীবনে এবং আমার পরবর্তী ভালো ডাক্তার হয়ে ওঠার পেছনে অনেক কৃতিত্ব বহন করে। এখানকার স্যাররা, এখানকার আমাদের যারা ক্লাস নিত, এখানে যে রোগীর এত সংখ্যক রোগী, এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই ভালো। তবে এটা না যে একটা পেছনের দিকে মেডিকেল কলেজ বা তাই বলে যে তোমার পড়ালেখা হবে না, এটাও আবার ভুল। হ্যাঁ, হয়তোবা একটু তোমাকে কষ্ট করতে হবে, হয়তোবা সবকিছু পাওয়া যাবে না, হয়তোবা অনেক বেশি কিছু তুমি দেখতে পাবা না, তবে যতটুকু একজন এমবিবিএস ডাক্তার হিসেবে গড়ে ওঠার জন্য দরকার সেইটুকু সব মেডিকেল কলেজেই আছে। সাথে আরেকটা জিনিস যুক্ত করবো, যে মেডিকেলের পড়াশোনাটা আসলে একান্তই নিজের উপর, তোমাকে দেখতে হবে কিন্তু নিজেকে পড়তে হবে। স্যাররা তোমাকে বুঝিয়ে দিবে কিন্তু পড়তে হবে। এইখানে আমরা যদি মনে করি যে এটি স্কুল লেভেলে সবই আমাদের ক্লাসে পড়িয়ে দেওয়া হবে, এটা ভুল ধারণা। তোমরা যখন যাবা তখন দেখবা তোমাদের একটা আউটলাইন দিয়ে দেওয়া হবে, পড়ালেখাটা নিজের কাছে পড়তে হবে। তবে যেটা বলে যে নিজের ইচ্ছা থাকলে সব জায়গায় সবই সম্ভব। তো আমার মনে হয় যে আমরা পজিটিভ থাকি, ইনশাল্লাহ। তো আমরা যেখানেই থাকি না কেন, আমরা সেখান থেকে অনেক ভালো ডাক্তার হতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ পাবো ভবিষ্যতে। শিবলি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, সিরিয়াস কোশ্চেন তো অনেক হলো, এখন আমার একটা হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা অবশ্যই। ভাইয়া, মেডিকেলে স্টাডি পার্টনার কতটুকু? আচ্ছা, কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমার এখানে অনেক বাতাস অ্যাকচুয়ালি, এর জন্য আমি বুঝতে পারতেছি না। কথা কি শোনা যাচ্ছে জি ভাই, আমরা ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি, স্পষ্ট একটু শুনতে আরেকবার পাচ্ছি। আচ্ছা, বলো, রিপিট করো কোশ্চেনটা। না আমি কোশ্চেনটা বুঝেছি যে মেডিকেলে স্টাডি পার্টনারের রোলটা কিরকম। হ্যাঁ, তো আজকে যেহেতু আড্ডা, আসলে এখন এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেক বহুবিধ। মানে গুরুত্ব কিরূপ বা মেডিকেলে রিডিং পার্টনারের, এটা তো অনেক দিকে আছে। আসলে পড়াশোনার ক্ষেত্রে যদি বলবো, নাকি অন্যান্য দিকেও অনেক ক্ষেত্রেই হতে পারে। তো আমার মনে হয় একাডেমিক দিকটাই বলি। ভাই সব আহ ক্ষেত্র মিলিয়ে যদি আপনি বলতেন আমাদের জন্য, যেহেতু এটা আড্ডা, তো আপনি সব হ্যাঁ, ক্ষেত্র মিলিয়েই বলতে পারেন ভাইয়া, না মানে না পড়াশোনা আজকে বেসিস হ্যাঁ, অবশ্যই ছাড়া অন্যান্য অবশ্যই যে বেসিস গুলো আছে। অবশ্যই অবশ্যই আমার কাছে যেটা সবার প্রথমে মনে হয়, আহ, যেহেতু মেডিকেলে বেশিরভাগ এক্সামই হচ্ছে ভাইভা রিলেটেড, এবং ভাইভাটাই আমাদের দেখা যায় যে আমরা স্ট্রাগল করি ফার্স্ট ইয়ারে প্রথম। যেহেতু ফার্স্ট ইয়ারের সাবজেক্ট গুলো হচ্ছে খুবই ভাইভা ওরিয়েন্টেড এবং আমাদের কাছে কঠিন মনে হয়, যেহেতু প্রথম আমরা আসছি।
সেক্ষেত্রে আমার মনে হয় একজন রিডিং পার্টনার থাকলে দেখা যায় কি যে আমরা যেই জিনিসটা স্যার ম্যাডামকে বলতে হবে পরীক্ষায় প্রথমবার বলছো, তুমি যদি একবার প্র্যাকটিস করো রিডিং পার্টনারের সাথে, দেখা যায় তোমার ওটা একটা বলার যে জড়তা, বলার সময় যে ভুলগুলো হতে পারে সেটা সে তোমাকে ধরিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে রিডিং পার্টনার অবশ্যই তোমার মনের মতো হতে হবে। তুমি পড়তে চাচ্ছ রাতে, রিডিং পার্টনার দেখা যায় রাতে ঘুমাচ্ছে, সে সকালে উঠে অনেক, তুমি আবার দেখা যাচ্ছে সকালে তুমি ঘুমাতে যাও, এরকম ক্ষেত্রে হবে না। তো রিডিং পার্টনার নির্বাচনের ক্ষেত্রে তোমার সাথে মিলছে কিনা, তারপর তুমি অনেক সিরিয়াস, তুমি কমা বাদ গেলেও চাও যে সে সেটা বলুক, আর আরেকজন হচ্ছে যে সে দৃষ্টি উদার, যে থাক এত ভুল ধরিয়ে দিব, এটা কেমন দেখা যায়, তা আমারই ফ্রেন্ড। তো না, এটা আসলে এই ব্যাপারগুলোও খেয়াল রাখতে হবে। তবে রিডিং পার্টনারের প্রয়োজনীয়তা প্রথম দিন থেকে অনেক, যেহেতু মেডিকেলে দেখা যায় যে বেশিরভাগই হোস্টেলে থাকো, আমি যেমন হোস্টেলে ছিলাম না, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যেমন মেডিকেলে আগে আগে যেতাম, সকালে 9টার ক্লাস হলে 7টা 7:30টায় চলে যেতাম, ক্লাস শুরুর আগে 1 ঘন্টা ডিসকাশন করতাম আইটেম যেটা থাকতো ওই দিন, অথবা ক্লাস শেষে 2টা 2:30টায় ক্লাস শেষ, আরো 1-1.5 ঘন্টা লাঞ্চের পরে থাকতাম, বিকালে থেকে বাসায় চলে আসতাম। তো তোমরা নির্বাচন করে নিবা যারা হোস্টেলে থাকবা, হোস্টেলে থাকবা না বাসায় থাকবা, দেখা যাবে ওই শহরেই তোমার বাসা, তুমি দুই ভাবেই রিডিং পার্টনারটা ইউজ করতে পারো। হোস্টেলে থাকাটা খুবই ভালো, যদি মনে করো যে না থাকতে চাচ্ছি না, তাহলেও কিন্তু তোমার রিডিং পার্টনারকে তুমি এভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর সব ক্ষেত্রে আমি যে যদি বলি এখানে যে তুমি পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন যে কোনো এক্সাম দিবা, দেখবা সবগুলাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিস কখনো একা হয় না, তোমার প্র্যাকটিসে কোথায় ভুল হচ্ছে, কোথায় কোন জিনিসটা ঠিক হচ্ছে না, এটা যেমন দেখো ক্রিকেট ফুটবলে দেখো একজন কোচ থাকে, তো এক্ষেত্রে তোমার কোচ স্যার তো ক্লাসে তোমাকে ভুলগুলো বলে দিবে, কিন্তু সব সময়ের কোচ হিসেবে তুমি তোমার রিডিং পার্টনারকে পাবা, যে তোমার ভুলগুলো ধরিয়ে দিবে, এটা এটা বলতে হবে, একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে। আর মেডিকেলে লাইফ মানে বলা যায় যে যারা হয়তো বা এরকম একটা প্রচলিত কথা আছে যে যারাই তোমার রিডিং পার্টনার তারাই হয়তো বা ভবিষ্যতে লাইফ পার্টনার। তো সেক্ষেত্রেও তোমরা রিডিং পার্টনার নির্বাচনের ক্ষেত্রে প্রথম থেকেও মানে অনেক মনোযোগী এবং এই ব্যাপারটা বিবেচনাশীল হতে পারো, ঠিক আছে। তো লাইফ ইজ লাইক দ্যাট। আর মেডিকেল লাইফে সবসময় বলবো পড়ালেখাটা যদি দেখা যায় যে তুমি 2-3 জন মিলে করো, দেখা যায় আমি সবসময় বলি যে রিডিং পার্টনার 2 থেকে 3 জন হলে বেটার। হ্যাঁ, অত্যাধিক হলে হয় কি অনেক পড়া নষ্ট হয়, গল্প হয়। 2 জন হলে হয় কি আবার দেখা যায় যে তোমাদের 2 জনের ভুল হচ্ছে কিনা এটা কেউ ধরাই দিতে পারে না, ঠিক আছে। তো 3 জন হলে সব থেকে বেটার। তবে রিডিং পার্টনার অবশ্যই লাগবে, ঠিক আছে। এবং বললাম তো তোমার মনের সাথে মিলে, ঠিক আছে, এইরকম একজন রিডিং পার্টনার প্রথম থেকে যদি নির্বাচন করো, তোমার মেডিকেল লাইফটা খুব সহজে আমার মনে হয় পার হয়ে যাবে। আর লাস্ট একটা কথা বলতে চাই যে রিডিং পার্টনার বাদেও যে কোনো টাইমে যে কোনো সহপাঠীর সাথেই আলোচনা করবা। তুমি একটা জিনিস ভালো পারো, দেখা যাবে মেডিকেল লাইফে তোমাকে জিজ্ঞেস করবে যে কথার কথা যে আহ আমাকে যেহেতু প্রশ্নটা করলো যে নূপুর, যে ধরো যে নূপুর আমাকে এটা একটু বলো তো, ওর একজন বান্ধবী বলছে, নূপুর জানে জিনিসটা কিন্তু সে বললো না, কিন্তু ও যদি বলতো, ওর একবার বলা হলে হলে কি ওর কনফিডেন্স আরো বেড়ে যাবে, ওটা আরো ব্রেন স্থায়ী হবে, কারণ আমরা জানি ব্রেন আমাদের মেমোরি, যতবার তুমি মনে করবা যতবার বলবা ওটা স্থায়ী হবে। এবং মেডিকেলের একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের জ্ঞানগুলো প্রায় সারা জীবন মনে রাখতে হয়, সব মনে না রাখি বেসিক জিনিসগুলা, যেমন আমরা 1-এ পড়েছি, আমরা কিন্তু যে যোগ বিয়োগ শিখছি এখনো মনে আছে, কারণ এটা বেসিক, সারা জীবন মনে রাখতে হচ্ছে আমাদের। অঙ্ক কিছু বেসিক, কিন্তু উপপাদ্য সম্পাদ্য অনেক কিছু ভুলে গেছে, মেডিকেলও সেরকম সব মনে রাখতে হবে এটা বলাটা ভুল হবে। তবে দেখা যায় বেশিরভাগ জিনিসই বেসিক মনে রাখতে হয়, কারণ মেডিসিনে পড়বা ফার্স্ট ইয়ারের পড়াগুলা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সব পড়া মনে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস করলে এটা খুব সহযোগী হয়। আশা করি যে প্রশ্নের উত্তরটি আমি দিতে পেরেছি। আহ, ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ স্টাডি তোমাকে। পারপাস লাইফ লাইফ পারপাস মিলিয়ে আমাদের লাইফে পার্টনার বা স্টাডি পার্টনারের গুরুত্ব কতটুকু সে বিষয়ে আমাদেরকে বোঝানোর জন্য এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভাইয়া। আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্যই। আবারও আপনার কাছে ফিরে আসবো, কিন্তু এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অন্যতম গেস্ট আবরার হাসান ভাইয়ার কাছে। হ্যালো হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, মেডিকেল লাইফে পড়ার চাপে আমরা প্রায় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আপনার ক্ষেত্রে হয়তো বা এমন ছিল, তারপরে আপনার এত ভালো রেজাল্ট, তো যারা নতুন আসছে তারা যাতে ভবিষ্যতে এরকম ফ্রাস্ট্রেট বা ডিপ্রেশনে না যায়, সেক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? আচ্ছা, আমরা এখানে যারাই আছি তারা সবাই
জীবনের বেশিরভাগ সময় কিন্তু পড়াশোনার মধ্যে এসেছি। এমন কেউ মেডিকেলে চান্স পায় না যে হচ্ছে জাস্ট আগের 3 মাস খুব রাত দিন পড়াশোনা করে চান্স পায়। মানে এটা আমার একটা অবজারভেশন আর কি, আমি গত 5 বছরে মেডিকেলে যা দেখেছি। যারাই চান্স পেয়েছে তাদেরই দীর্ঘ দিন ধরে, মানে তারা পড়ুয়া ছাত্র, তারা খুব ভালো স্টুডেন্ট, তারা খুবই স্টুডিয়াস স্টুডেন্ট। তো মেডিকেলের পড়াশোনাটা নিয়ে আমি যখন ধরো স্কুল কলেজে পড়তাম, আমি শুনতাম যে মেডিকেলে এতই পড়াশোনা যে পাগল হয়ে যাবে, বা মাথা খারাপ হয়ে যাবে, এরকম অনেক কথা শুনেছিলাম। কিন্তু আসলে কথাটা হচ্ছে কি, কথাটা একদিকে সত্য আরেকদিকে, মানে আরেকদিকে সত্য না, এটা আসলে দুইটা দিকে আছে আর কি। তো তো জিনিসটা হচ্ছে যে পড়ার প্রেশার মেডিকেলে আছে, এটা হচ্ছে যে তুমি কতটুকু নিতে পারো সেটার উপর ডিপেন্ড করে। যেমন মানে আমাদের এটা শুধু মেডিকেলের ক্ষেত্রে সত্য না, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই সত্য। রেজাল্টের তো অনেকগুলো স্টেপ আছে, জাস্ট পাস করাটাও কিন্তু রেজাল্ট, আবার একদম টপ মোস্ট মার্ক নিয়ে, একদম অনার্স মার্ক নিয়ে বা একদম ফার্স্ট সেকেন্ড হওয়াটাও কিন্তু রেজাল্ট, ঠিক আছে? তো এমন না যে সবাই ফার্স্ট হতে চায়, সেকেন্ড হতে চায়। ইউনিভার্সিটি লাইফে এসে বেশিরভাগ স্টুডেন্টেরই টার্গেট থাকে যে পাস করে যাওয়া বা ফার্স্ট ক্লাস নাম্বারটা অ্যাচিভ করা, স্ট্যান্ড করা কিন্তু সবার টার্গেট। ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের কথা তুমি যদি চিন্তা করো, সেখানে তুমি যদি ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড হতে না পারো, তুমি হচ্ছে ডিপার্টমেন্টে জব সিকিউর করতে পারবা, তখন তোমাকে বাইরে যেয়ে জব সিকিউর করতে হবে। তো সেখানে ওদের একটা প্রেশার থাকে যে সিজিপিএ 4 পাওয়া বা হচ্ছে ডিপার্টমেন্টে টপ করা। কিন্তু মেডিকেলে না ব্যাপারটা এমন না। মেডিকেলে সবচেয়ে মজার ব্যাপার যেটা তুমি যদি প্রফে প্লেস করো, একদম ফার্স্ট হও, আর তুমি যদি প্রফে 60% মার্ক নিয়ে পাস করো, মানে একদম মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে পাস করো, তারপরে পাস করার পরে তোমার কিন্তু কোনো জায়গাতেই তোমার কোনো আলাদা ডিস্টিংশন থাকবে না যে তুমি একদম ফার্স্ট হয়েছো নাকি তুমি জাস্ট পাস করেছো। তো এটা আমি তাদের প্রতি এনকারেজমেন্ট হিসেবে বলছি যারা খুব টেনশনে আছো যে মেডিকেলে অনেক পড়াশোনা। আমি আমার এমন ফ্রেন্ডদেরকেও দেখেছি, বা আমি আমার নিজেকে দিয়েও যদি বলি যে আমার আসলে পড়াশোনা করতে ভাল লাগতো দেখে আমি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতাম। বাট আমার বেশিরভাগ ফ্রেন্ড বা আমাদের বেশিরভাগ ব্যাচমেট এমন ছিল, তারা দিনে 2-3টা টিউশনি করাতো, এখানে সেখানে আড্ডা মারতো, অনেকে প্রেম করতো, রাতে এসে 2-3 ঘন্টা পড়ে পরবর্তী দিনে আইটেম দিয়ে কার্ড দিয়ে খুব ভালো ভাবেই তারা পাশ করতো, অনেকে অনার্স মার্কও পেত। এখানে আসলে ব্যাপারটা যেটা যে মেডিকেলের পড়াশোনা অনেক স্টেপ আছে। পাশ করার জন্য বা এমবিবিএস লেভেলটা পার হওয়ার জন্য যা জানতে হয় তার থেকে খুব ভালো করে জানার মধ্যে কিন্তু অনেক ফারাক। এখন তুমি কতটুকু জানতে চাও, তুমি কতটুকু পড়তে চাও, বা তুমি কতক্ষণ পড়ে এনজয় করবা, বা তোমার কতক্ষণ পড়তে হবে, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল কোনো ডেফিনিশন নেই। আমার ক্ষেত্রে যেমন আমি ছাত্র হিসেবে একটু দুর্বল, এই জন্য আমার অনেকক্ষণ পড়ে, অনেক বেশি পড়ে আমার একটা রেজাল্ট অ্যাচিভ করতে হয়। কিন্তু আমার সমসাময়িক এমন অনেক রেজাল্টধারী আছে যারা আমার অর্ধেকের অর্ধেক সময় পড়ে আমার মতে রেজাল্ট করে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে যে কার ব্রেইনের ক্যাপচার ক্যাপাসিটি কত বেশি। তুমি যদি মনে করো যে তুমি খুব অল্প সময় একটা জিনিস ক্যাপচার করে ফেলতে পারো, তুমি দেখবা যে তোমার কিন্তু পড়তে খুব বেশি সময় লাগবে। আবার তোমার কাছে যদি মনে হয় যে তোমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল গুলো খুব টাফ লাগছে, তখন কিন্তু তোমাকে আপনি একটু বেশি সময় দিতে হবে পড়ার পেছনে। আর পড়ার আর যে প্রশ্নটা করেছে ফারিন, সেটা ছিল যে এত চাপ সামনে কিভাবে পড়তেন। আমিও যে আমি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করেছি বললাম দেখে যে আমি সারাদিন পড়াশোনা করতাম, জিনিসটা এমনটা না। আমারও কিছু সময় থাকতো প্রতিদিনেই, যেই সময়টাতে আমি সেই প্রেশারটা রিলিফ করতাম। সেটা হয়তো মুভি দেখে বা সিনেমা দেখে বা গেম খেলে বা হচ্ছে ক্যাম্পাসে ঘোরাফেরা করে। আমাদের তো আসলে ক্যাম্পাস নেই, আমাদের ক্যাম্পাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে। আমি ফার্স্ট 2 বছর হলে থাকিনি, থার্ড ইয়ার থেকে হলে থাকা শুরু করেছি। যখন হলে থাকতাম তখন হলের ফ্রেন্ডদের সাথে আড্ডা মেরে বা একটু যেভাবেই হোক, মানে আমার একটা প্রেশার রিলিফ করার একটা মিডিয়াম ছিল। তো তোমাদের ক্ষেত্রে নিশ্চয়ই প্রেশার রিলিফ করার একটা মিডিয়াম আছে। তোমরা এতদিন ধরে পড়াশোনা করেছো, তোমরা নিশ্চয়ই
একটা ডিফেন্স মেকানিজম বের করেছো যে অনেক প্রেসারে থাকলে কোন কাজটা করে বা কি ভাবে সময়টা পার করলে প্রেসারটা একটু রিলিফ হয়। তো সেটা তোমার ক্ষেত্রে সেটা তোমারই বুঝে নিতে হবে। আমি যখন ফার্স্টে মেডিকেলে এসেছিলাম, আমার মনে আছে একদম প্রথম সপ্তাহে আমাকে সাদমান সাকিব ভাইয়াই একটা উপদেশ দিয়েছিল যে তুমি প্রথম সপ্তাহে যেই স্টাডি প্যাটার্নটা সেট করে ফেলবা নিজের জন্য, ধরে নিবা যে এই স্টাডি প্যাটার্নটাই তুমি ফলো করবা পুরো মেডিকেল লাইফটা জুড়ে। তো এটা সত্য হয়েছিল। আমি প্রথম সপ্তাহেই আমার নিজের ক্যাপাবিলিটি এবং আমার নিজের প্রেফারেন্স বুঝে একটা স্টাডি প্যাটার্ন সেট করে ফেলেছিলাম যে আমি এভাবে এভাবে পড়বো, এবং এখন পর্যন্ত দেখা যায় যে আই ট্রাই টু মেনটেন দ্যাট। এবং আমি যদি মেনটেন না করি আমার নিজের মধ্যে একটা গিল্ট চলে আসে, ওই গিল্টটা তখন আমাকে পুশ করে যে যদি কোনোটা একটু কমতি হয়ে থাকে সেটা ফিল আপ করার জন্য। তো তাহলে আমি আবারও সামারাইজ করে বলছি যে তুমি কতটুকু পড়বা একদিনে বা একটা সার্টেন টাইমে তুমি কতটুকু পড়বা সেটা ডিপেন্ড করবে তোমার নিজের ক্যাপাসিটির উপর। তোমার যদি ব্রেইন ক্যাপচার ক্যাপাসিটি খুব ভালো হয় তুমি অল্প সময় পড়ে মানে খুব ভালো করতে পারবা। যদি মনে করো যে হচ্ছে না অল্প সময়, তুমি আস্তে আস্তে একটু বাড়াও। এভাবে যখন ক্লাস শুরু হবে প্রথম 1-2 সপ্তাহ গেলে তুমি নিজে বুঝতে পারবা যে কিভাবে পড়াশোনা করলে তুমি কোপ আপ করতে পারছো। আর চাপটা কিভাবে সামলাবা এটাই। সারাক্ষণ সারাক্ষণ পড়াশোনা কেউ করে না, কেউ করতে পারে না। একটা মিডিয়াম খুঁজে নাও যে মিডিয়ামটাতে তুমি তুমি যদি মানে তোমার যদি কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে তুমি তার সাথে সময় যদি দাও সেটা অনেক বড় একটা প্রেশার রিলিফের জায়গা অবশ্যই। তোমার যদি তা না থাকে তুমি যদি তোমার ফ্যামিলির সাথে টাইম দাও, তোমার যদি ছোট ভাই বোন থাকে তাদের সাথে তুমি গেমস খেলো, তুমি তাদের সাথে অন্য কোনো কাজ করো, তোমার বাবা মার সাথে তুমি সময় দাও। যেভাবেই হোক তুমি দেখবা যে যেই কাজটা করলে তোমার একটু রিল্যাক্স লাগছে সেই রিল্যাক্সটা তুমি আবার বেশিক্ষণ না, 10-15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা ডিপেন্ড করে। যখন তুমি ফিল করছো যে না তোমার এক্সস্টনটা চলে গিয়েছে তুমি আবার পড়তে পারবা, তখন তুমি আবার রিজিউম করবা। এটাও অ্যাড করে দিচ্ছি যে মেডিকেল লাইফটা হচ্ছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তোমাকে সারাক্ষণ পড়তে হবে না, খুব জোরে পড়তে হবে না, খুব দ্রুত পড়তে হবে না, বাট তোমাকে রেগুলারলি পড়তে হবে। সপ্তাহে তুমি যদি 5 দিন পড়তে চাও 5 দিনই তোমাকে প্রতিদিন একটা সার্টেন অ্যামাউন্ট পড়তে হবে। বাট এমন না যে তুমি জাস্ট পরীক্ষার আগে একটু পড়ে ভালো করতে পারবা। প্রতিদিনই অল্প একটু একটু করে পড়ে পড়ে তোমার পড়াটা শেষ করে রাখতে হবে। এইটার সাথে অ্যাডাপ্ট করে তুমি প্রথম 1-2 সপ্তাহ একটু মানে ক্লাস করে ফেলো, এরপর তুমি ইনশাল্লাহ পারো। আর কোনো তোমাকে ধকল নেওয়া লাগবে না। তো আশা করি তোমরা পারবা। এবং আমি যেটা বললাম এটাও একদম ইউনিভার্সাল ল না। ইউ উইল ফাইন্ড ইউর ওন ওয়ে টু কোপ আপ। ইনশাল্লাহ তোমরা সাকসিড করবা। থ্যাংক ইউ। ভাইয়া ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া মেডিকেলে কি আমরা কি শুধু পড়াশোনাই করব? আচ্ছা, মানে তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে যে মানে আমরা কি শুধু পড়াশোনা করব কিনা। আমি শুধু যেহেতু প্রশ্নটা পড়াশোনা নিয়েছিল সেহেতু শুধু পড়াশোনাটাই দিয়েছি। তবে একটা ভালো কথা যে এখন এখন না মানে বাংলাদেশের মানে এডুকেশনাল পার্সপেক্টিভে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু সবসময় ছিল, এবং গত 1-2 বছর ধরে মেডিকেল এরিনাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেড়েছে। এখন সব মেডিকেলে অনেক ক্লাব আছে, যে ক্লাবগুলো অনেক রকম অ্যাক্টিভিটি করে, অনেক রকম ফাংশনাল কালচারাল অ্যাক্টিভিটি করে। প্রত্যেক মেডিকেলেই প্রতি বছরে কয়েকটা করে কালচারাল প্রোগ্রাম হয়, ডিবেট প্রোগ্রাম হয়, তারপর স্পোর্টস প্রোগ্রাম হয়। তো পড়াশোনা তো সবাই করে, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও কিন্তু এক একজন এক এক রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে মজা পায়। তো তুমি যে মেডিকেলে চান্স পেয়েছো সেই মেডিকেলে তুমি খোঁজো যে তুমি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কমফোর্টেবল, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির স্কোপ কেমন তোমার মেডিকেলে, কোনো সিনিয়রদের কোনো গ্রুপ আছে কিনা যারা সেই কাজটা সবসময় করে থাকে। তো তুমি যদি সেই গ্রুপের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো তাহলে তুমি দেখবা যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি যেমন কিছু সময় খুব আনন্দে থাকতে পারবা, ঠিক তেমনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্গানাইজ করার মাধ্যমে তোমার কিন্তু অর্গানাইজেশনাল ক্যাপাসিটিও বাড়বে, প্লাস সব দিক দিয়ে একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। আর শুধু পড়াশোনা করবো কিনা এটার উত্তর তো আমি দিলামই যে মানে যার হচ্ছে খুব অল্প সময় পড়া হয়ে যায়
তার কিন্তু আরাম, সে বাকি সময়টা পড়াশোনা ব্যতীত সব রকম কাজ করতে পারবে, যত রকম শয়তানি ফাইজলামি আছে সব করতে পারবে, প্লাস পড়াশোনা করতে পারবে। তো এটা তোমার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। বাট তুমি যে কাজই করো না কেন প্রতিদিনই বা রেগুলারলি তোমাকে একটু একটু করে পড়ে যেতে হবে, না হলে একটা সময় তুমি যদি পিছিয়ে পড়ো, ওই পিছিয়ে পড়লে অনেকে হতাশায় পড়ে যায়, এবং হতাশার চক্রটা কাটিয়ে ওঠা একটা বড় চ্যালেঞ্জ। এই জন্য আমি চাই না যে তোমরা কেউই এই চক্রটাতে পড়ো। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাই ভাইয়া- আপনাকে। ভাইয়া ওয়েলকাম। ভাইয়া আমাদের ইনবক্সে সদ্য চান্স পাওয়া একজন প্রশ্ন করেছেন, আশা করি আপনি প্রশ্নটির উত্তর দিবেন। হ্যাঁ। প্রশ্নটি হলো, মেডিকেলে পড়াশোনার ক্ষেত্রে সে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারে যাতে সে তার লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট না হয় বা ডিপ্রেশনে না পড়তে হয়? ভাইয়া কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা, তো এখানে প্রশ্নটা হচ্ছে যে সে তার লক্ষ্য থেকে যেন ডিস্ট্রাক্টেড না হয়। এখন লক্ষ্যটা কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। তোমার লক্ষ্য কি একদম টপ রেজাল্ট করা, নাকি তোমার লক্ষ্য হচ্ছে ভালো মতো পাশ করে যাওয়া? তো অনেক স্টুডেন্ট আছে যে তারা আগে থেকে একটু ওভার অ্যাম্বিশাস থাকে, যেমন আবার অনেক স্টুডেন্ট আছে তারা একটু আন্ডার অ্যাম্বিশাস থাকে। আমি একটু বলছি আন্ডার অ্যাম্বিশাস মানে কি, তাদের খুব একটা ভালো টার্গেট থাকে না। যেমন আমার রুমমেট, সে হচ্ছে খুবই ভালো এক্সিলেন্ট একজন ছাত্র। সে যদি খুব ভালো মতো পড়াশোনা করতো সে প্রত্যেকটা প্রফে প্লেস করতে পারতো, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি প্লেস করার জন্য পড়াশোনা করো না কেন, তার কথা হচ্ছে আরে ধর আমার তো পাশ করলেই হইলো, এত কষ্ট কে করে। আবার অনেকে আছে যে একদম শুরুতে এসে খুব টার্গেট থাকে যে তারা একদম ফার্স্ট হবে, টপ করবে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের অতটা অ্যাবিলিটি থাকে না। তারা তো তোমার মানে তোমার লক্ষ্যের সাথে তোমার অ্যাবিলিটিটা একটু ম্যাচ করতে হবে। তো এই লক্ষ্যের সাথে তোমার অ্যাবিলিটি ম্যাচ করে কিনা এটার জন্য তোমাকে মানে কিছুটা সময় একটু পরীক্ষামূলক ভাবে দিতে হবে। মেডিকেলে আসার প্রথম 1-2 সপ্তাহ বা তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে বা আইটেমটা হবে, প্রথম 1-2টা আইটেম হলেই তুমি বুঝে ফেলতে পারবা যে তোমার লক্ষ্যটার সাথে তোমার অ্যাবিলিটিটা কি ম্যাচ করছে কিনা। সে অনুযায়ী তোমার লক্ষ্যের সাথে যদি অ্যাবিলিটি ম্যাচ না করে কোনো সমস্যা নেই, তুমি তোমার লক্ষ্যটাকে তোমার জন্য কমফোর্টেবল একটা জায়গায় নিয়ে আসো। বাট অবশ্যই নট টু কমফোর্টেবল। কখনোই তোমার অ্যাবিলিটি থেকে তোমার লক্ষ্যটাকে ইজি বানাবে, একটু একটু কঠিন রাখবে তোমার লক্ষ্যটাকে, যেন তুমি সবসময় তোমার মধ্যে একটা মোটিভেশন থাকে আরেকটু ভালো করার, আরেকটু ভালো করার। যখন লক্ষ্যটা তুমি সেট করে ফেললে তখন তুমি দেখো যে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে মানে তোমার সিলেবাসটা শেষ করার জন্য বা পরীক্ষাটা দেওয়ার আগে তোমার কতটুকু সময় পড়তে হয় বা কতটুকু সময় তোমার দিতে হয় পড়ার পেছনে, এটা তুমি যখন বুঝে ফেলবে তখন তুমি যদি চাও একটা মনের মধ্যে একটা কাল্পনিক রুটিন করে ফেলতে পারো বা বাস্তবিক রুটিন করে ফেলতে পারো যে তুমি এতদিনে এতটুকু পড়বে, বা তোমার অত তারিখে একটা আইটেম আছে তুমি এতদিনের মধ্যে তুমি পড়াটা শেষ করবে। তো ওই একটা টার্গেট তুমি যদি সেট করে ফেলো তাহলে কিন্তু তোমার একটা ছক হয়ে গেল যে হ্যাঁ তুমি যদি এই পেসে এই কয়দিন ধরে পড়ো তুমি শেষ করতে পারবা। আর তুমি যদি 1-2 দিন যাওয়ার পর মিলিয়ে দেখো যে এই 2 দিনে আমি যা পড়েছি তাকে আমার টার্গেটের সাথে ফুলফিল হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তুমি বুঝবা যে না আমার আরো পড়তে হবে, আর যদি হয়ে থাকে তাহলে তুমি স্যাটিসফাইড হবা। এভাবে করলে তুমি কিন্তু তোমার টার্গেটের সাথে প্যারালালি চলতে পারবা। আর হতাশার চক্রটার কথা যেটা বলেছি, যে হতাশার চক্রটা আসলে খুবই একটা ভয়ঙ্কর জিনিস। একবার কেউ যদি বেশ কয়েক সপ্তাহ কয়েক মাসের জন্য পড়াশোনা থেকে দূরে থাকে বা খারাপ রেজাল্ট করে ফেলে, তার মনের মধ্যে একটা ভয় চলে আসে যে আমি কি করব এখন, আমার তো গত 1 মাস তো আমি বা গত 1 সপ্তাহ তো আমি পড়লাম না, বা গত এই কার্ডটা তো আমি ভালো মতো পড়লাম না, আমি কি কখনো এটা কভার করতে পারবো? এখানে একটা ভালো কথা বলে নেই, ইউ আর নেভার লেট ইন মেডিকেল স্টাডি। ঠিক আছে, মেডিকেল স্টাডি একটা লাইফ লং স্টাডি। এখানে 1 সপ্তাহ তুমি পড়তে পারোনি, 1 মাস তুমি পড়তে পারোনি, একটা কার্ড তুমি পড়তে পারোনি, ইট ডাজন্ট ম্যাটার এট অল। তুমি যখন থেকে তোমার সম্বিত ফিরেছে তুমি সেদিন থেকেই পরবর্তী টার্গেটের জন্য পড়া শুরু করো। আগে কি বাদ গিয়েছে না গিয়েছে ওইটার ব্যাপারে কেয়ার করোই না। যেই কার্ড বা যে পরীক্ষা তোমার খারাপ হয়েছে সামনে কোন একটা সময় তোমার সেটা আবার মেকআপ করার টাইম আসবে, তুমি তখন সেটা নিয়ে ভাইবে।
আগেরটা নিয়ে ভাবলে কিন্তু সামনের গুলোও খারাপ হয়ে যাবে। এবং মেডিকেল লাইফ কিন্তু একটা বড় একটা সময়, এখানে একটা বাদ পড়ে ওইটা নিয়ে হতাশ হয়ে থাকলে স্নোবল ইফেক্টের মতো হতাশাটা বেড়েই চলবে। এজন্য বলছি, ইফ ইউ আর লেট, স্টার্ট দেন, লুক ফরওয়ার্ড নট ব্যাকওয়ার্ড, তাহলেই হবে। হতাশা সবারই আসে, বাট কোপ আপ করতে পারাটাই চ্যালেঞ্জ। তো এটা আমি বলবো যে পিছনে ফিরে তাকানোর দরকার নেই, সামনে ফিরে তাকাও, যেটা পিছনে রয়ে গেছে সেটা সামনে আবার কোন একটা সময় সুযোগ আসবে মেক আপ করে নেওয়ার। এটাই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য। জি, ওয়েলকাম। মেডিবি পরিবারের নবীন সদস্যবৃন্দ এবং মেডিবি পরিবারের আগের যারা সদস্য আছে, আমরা যারা শুনতে পাচ্ছি এবং আমরা যারা এতক্ষণ ভাইয়াকে শুনলাম, আমাদের মধ্যে যারা উচ্চাভিলাষী আছি পড়াশোনা নিয়ে এবং যারা নিম্নভিলাষী বলবো বা আন্ডার অ্যাম্বিশিয়াস বলবো, সবার জন্যই আশা করি ভাইয়ার যে কথাগুলো আছে সবগুলোই ফ্রুটফুল হবে। এ পর্যায়ে আমি ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া, আমাদের যে প্রত্যেকটা মেডিকেল কলেজগুলো আছে, প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু পাঠ্যপুস্তকগুলো সেম, অর্থাৎ আমরা যে টেক্সট বইগুলা পড়ি প্রায় প্রত্যেকটা মেডিকেলেই কিন্তু আমাদের সেম টেক্সট বুকই পড়ানো হয়। সো এই বিষয়ে আমরা, আমাদের যারা নবীন শিক্ষার্থীরা আছে তারা যদি এখন থেকেই পড়াশোনা শুরু করতে চায়, তাহলে কোন বিষয়ে কোন বইগুলো পড়লে ভালো হয়, কোন বিষয়ে কিভাবে আগালে ভালো হয়, সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমি শুরুতে যে কথা বলবো যে তোমার সামনে হয়তো আর 2-3 মাস সময় আছে ক্লাস শুরু হওয়ার আগে। এই 2-3 মাস পড়াশোনা না করলে সবচেয়ে ভালো। এই 2-3 মাস জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম। তাও আমি নিজেও একটু পড়াশোনা করেছিলাম টুকটাক, অনেকে হয়তো করছো আর করবা। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই, তো মানে মানে আমি যদি একটা মানে তোমরা হয়তো এক্সপেক্ট করছো যে একটা বুক লিস্ট জাতীয় কিছু বা একটা স্টাডি লিস্ট জাতীয় কিছু। তো সবার আগে যেটা বলে নিতে চাই যে মেডিকেলে পড়া শুরু করার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা যারা একটু ধরো, আমি ঢাকা স্কুলে পড়াশোনা করেছি, ঢাকা স্কুল কলেজে। আমাদের ইংলিশে কারিকুলামটা বেশ ভালো ছিল দেখে আমার ইংলিশ নিয়ে বেশ বেগ পেতে হয়নি। বাট বাংলাদেশের বেশিরভাগ স্কুল কলেজের ক্ষেত্রে কথাটা সত্য না। এজন্য সবারই মানে মেডিকেলে পড়া শুরু করার প্রথম 1-2 মাস একটা টেনশন থাকে যে আমি কি এই ল্যাঙ্গুয়েজের সাথে নিজেকে কোপ আপ করে নিতে পারবো কিনা। এটা শুধু ফার্স্ট ইয়ারের 2-3 মাসই টেনশনটা থাকে। এরপর পড়ার চাপে এত ইংলিশ জানে, তারপর আর কোনো ব্যাপার থাকে না, তারপর নিজেরাই অনেক ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তো যাই হোক, এটা যেহেতু একটা শুরুতে একটা বেশ বড় লিমিটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে, এজন্য আমি বলছি যে এই যে 1-2 মাস সময়, এই 1-2 মাস সময় তোমরা যদি পারো, তোমাদের যাদের নেটফ্লিক্স আছে তোমরা নেটফ্লিক্সে ইংলিশ টিভি সিরিজ দেখো। তোমরা যদি পারো তোমরা ইংলিশ গল্পের বই পড়ো, ইংলিশ গান শুনো, বা ইংলিশে কথা বলো ফ্যামিলি মেম্বারদের সাথে। ইংলিশে একটা স্পন্টেনিটি নিয়ে আসো, একটা তোমাদের যেন একটু সহজ হয় ইংলিশে কমিউনিকেট করা বা ইংলিশে রিডিং পড়া। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, মানে শিক্ষামূলক ভিডিও না, অনেক কিছু। তোমরা যদি কেউ খেলা দেখো, খেলার যে রিভিউ গুলা দেয়, যে কমেন্টারি গুলা দেয়, ওগুলা কিন্তু ইংলিশে হয়। তোমরা যদি একটু টিভি সিরিজ দেখো, টিভি সিরিজ তো ইংলিশে হয়। যারা মুভি দেখো, ইংলিশে তো মুভি। যাদের গল্পের বই পড়ার অভ্যাস আছে, ওই জিনিসগুলো, ওই ইংলিশের স্কিলটা এখন একটু ঝালিয়ে নেওয়ার সময় থ্রু এন্টারটেইনমেন্ট মিডিয়াম, ঠিক আছে? আর যারা সারা জীবন তামিল বা হিন্দি সিনেমা দেখেছো, সমস্যা নেই, তারা একটু কষ্ট করে এখন ইংলিশ গুলো দেখা শুরু করো, সাবটাইটেল দিয়ে দেখো, এক সময় সাবটাইটেল লাগবে না। তো যাই হোক, আমি এখন বইপত্রের ব্যাপারে আসি। আমাদের এই সময় তোমরা মেডিকেলের ক্লাস শুরুর আগে আসলে তোমাদের এত বই পড়ে মাথা খারাপ করার দরকার নেই। আমি শুধু তোমাদেরকে একটা বইয়ের নাম বলতে পারি, সে বইটা হচ্ছে তোমার একটা বই আছে, ABC অফ বায়োকেমিস্ট্রি, মোজাম্মেল স্যারের লেখা একটা বই। এই বইটা হচ্ছে যে তোমার মানে আসলে যদিও নামটা বায়োকেমিস্ট্রি, কিন্তু এই বইটা পড়লে ফিজিওলজিরও অনেক বেসিক হয়ে যায়। মানে এই বইটা এমন ভাবে লেখা যে ইন্টারমিডিয়েট আমরা যেখান থেকে স্টপ করেছিলাম, স্যার তার বই অনেকটা ওই জায়গা থেকে স্টার্ট করেছে। তো তোমরা যদি বইটা কিনতে পারো, ABC অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, কিনে জাস্ট গল্পের বইয়ের মতো করে পড়তে পারো, অনেকগুলা জিনিস তোমাদের মাথায় ক্যাপচার করবে। আর এছাড়া আর কোনো টেক্সট বইয়ের নাম আমি বলতে চাই না। তোমরা ইউটিউবে অ্যানাটমি ফর বিগিনার্স এই টাইপ কিছু জিনিস সার্চ দিয়ে জাস্ট আমাদের বডির কোন অঙ্গের নাম কি, কোথায় কি আছে, এগুলো নিয়ে আইডিয়া রাখতে পারো।
এই ক্লাস শুরুর আগে 1-2 মাস তোমাদের আর কোনো কিছু নিয়ে বার্ডেন হওয়ার দরকার নেই। তোমরা ভালো হয়েছে যে তোমরা ক্লাস শুরুর আগেই এই মানে মেডিবির সংস্পর্শে এসেছো। অন্য সময় স্টুডেন্টদেরকে আমি কথাগুলো বলি মেডিকেলে ক্লাস শুরু করার পরে, তখন তাদের আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওভারকাম করার টাইম থাকে। তো যাই হোক, তোমাদেরকে আমি জাস্ট বলবো যে তোমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওভারকাম করো। আর যদি পারো ওই যে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি এই বইটা একটু পড়ো। আর এছাড়া আউট অফ ইন্টারেস্ট তোমরা ইউটিউবে সার্চ দিয়ে যদি মেডিকেলের টপিক গুলো, আমি সাবজেক্টের নাম বলে দিচ্ছি, অ্যানাটমি, যেখানে হচ্ছে যে আমাদের শরীরের কোথায় কি আছে সেটা জানানো হয়। ফিজিওলজি, যেখানে আমাদের শরীরের কোন কাজটা কিভাবে হয় সেটা জানানো হয়। আর বায়োকেমিস্ট্রি, আমাদের শরীরের একদম ক্ষুদ্র ক্ষুদ্র কেমিক্যাল রিয়াকশন গুলা কিভাবে হয়। তো তোমরা মানে অ্যানাটমি ফর বিগিনার, ফিজিওলজি ফর বিগিনার্স, বায়োকেমিস্ট্রি ফর বিগিনার্স এভাবে লিখে তোমরা সার্চ দিয়ে দিয়ে যা পাও, অনেক ভিডিও আছে, অসংখ্য ভিডিও দেখতে দেখতে একটাতে ক্লিক করলে একটা থেকে আরেকটা যেতে যেতে তোমরা নিজেরাই একটা সঙ্গে আইডিয়া করে ফেলতে পারবা। এই 1-2 মাসে তোমরা জাস্ট একটু আইডিয়াটাই করো আর কি, যে তোমাদের কারিকুলামটা কিরকম হবে। আমাকে কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ধন্যবাদ আর কি ভাইয়া আমি এই আপনাকে। বিষয়ে, হ্যাঁ, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন সবার অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভাইয়া যে বইয়ের কথা বলেছে, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, বইটা আমাদের মেডিবির একটা শপ আছে, shop.medibi.com দিয়ে সার্চ দিলেই আপনারা সবাই পাবেন গুগলে, সেখানে এই বইটি পাবেন। এবং ইউটিউবে যে ভিডিওগুলোর কথা বলেছে সেগুলো আমাদের মেডিবির যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেই চ্যানেলেও কিছু ভিডিও আছে, তোমরা সেখান থেকেও ভিডিও দেখে নিতে পারো। আবারও ধন্যবাদ ভাই আপনাকে। ভাইয়া, ভাই অ্যানাটমির হ্যাঁ। ক্ষেত্রে কি আমাদের গ্রেস অ্যানাটমি পড়া লাগবে? অ্যানাটমির ক্ষেত্রে গ্রেজ অ্যানাটমি আমি জীবনে পড়ি নাই। গ্রেজ অ্যানাটমি পড়া লাগবে তাদের যারা অ্যানাটমিতে পোস্ট গ্রাজুয়েশন করবে, মানে এমবিবিএস লাইফ আসলে পড়ার দরকার হয় না। এটা তোমরা দেখবা যে তোমাদের অনেক স্যার ম্যাডাম আছে যে অ্যানাটমিতে পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদের এটা পড়ার দরকার হয়। আমাদের জন্য আসলে একদমই দরকার নেই। আমাদের জন্য দরকারি যে বইগুলা, এর মধ্যে সবচেয়ে ইজি এবং বেস্ট বই হচ্ছে বিশ্রাম সিং। আর যদি কারো খুব বেশি মানে এফোর্ট দেওয়ার ইচ্ছা থাকে, সে একে দত্তের বইটা একটু পড়ে দেখতে পারে। একে দত্তের বইটা যদি কেউ পড়তে পারে তার জন্য খুবই ভালো। আর পাশে অবশ্যই একটা ভালো ছবির বই রাখবে, যেমন নেটার, কারণ একে দত্তের বইয়ের ছবি একদম বাজে। ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ জি আপু বলো। ভাইয়া একজন জিজ্ঞেস করলো যে আমাদের কি এখনই বই কিনতে হবে? না, তোমাদের আসলে এখন বই কেনার কোনো দরকার নাই আর কি, আমি যেটা মনে করি। কারণ একটা কথা হচ্ছে যে যদিও মানে মানে বেসিক বইগুলা সব মেডিকেলে একই, তারপরও মেডিকেল টু মেডিকেল কিছু কিছু বইয়ের প্রেফারেন্স থাকে। আবার টিচার টু টিচার কিছু কিছু বইয়ের প্রেফারেন্স থাকে। আবার সামনে হয়তো তোমাদের ক্লাস শুরু হওয়ার পর কোনো কোনো বইয়ের লেটেস্ট এডিশন বের হয়েও যেতে পারে। এজন্য তোমরা এখনই বই না কিনে ক্লাস শুরু হওয়া পর্যন্ত ওয়েট করো। আর যেটা বললাম এবিসিএস মেডিকেল বায়োকেমিস্ট্রি, এটা কিনে ফেলতে পারো। এটা মনে হয় এখন যে এডিশনটা চলছে এটা কয়েকদিন আগে বের হয়েছে, এবং এটা সব মেডিকেল একসেপ্ট করে। তোমরা যদি কিনতে চাও শুধু একটা বই কিনেই একটু পড়াশোনা করতে পারো। আর প্রচুর বই আছে যেগুলো ইন্টারনেটে পিডিএফ পাওয়া যায়। তো তোমরা, আমার কাছে মনে হয় না এই সময় বই কেনার কোনো দরকার আছে। ক্লাসটা শুরু হোক, দেখে শুনে স্যার ম্যাডামদের কাছ থেকে শুনে তারপরে বই কিনো। আচ্ছা ভাইয়া, ওরা আরেকজন জিজ্ঞেস করলো আইএলটিএস কি কোর্স করলে কেমন হয় ভাইয়া? আইএলটিএস কোর্স মেডিকেলে পড়াশোনা করার জন্য একদমই দরকার নাই। আইএলটিএস কোর্সটা করতে হয় তুমি যদি ইউকে যেতে চাও পরবর্তীতে ডাক্তারি পাশ করে, যেমন সাদমান ভাইয়া যেমন সম্ভবত আইএলটিএস দিয়ে এখন উনি ইউকে তে প্ল্যাব পরীক্ষার জন্য গিয়েছেন। আইএলটিএস কোর্সটা কিন্তু আসলে এমন না যে আইএলটিএস করলে কেউ ইংলিশে দক্ষ হয়। আইএলটিএস বরং ইংলিশে যে সে দক্ষ সেটা প্রমাণ করার একটা কোর্স। আইএলটিএস করার কোনো যৌক্তিকতা আসলে নেই মেডিকেলে যারা শুরু করছে মাত্র তখন। তুমি জাস্ট ইংলিশটা দেখে মানে রিডিং রাইটিং লিসেনিং এটা এন্টারটেইনমেন্টের মাধ্যমে প্র্যাকটিস করো। আমি যেটা বললাম আর কি, দ্যাট ইজ দ্য মোস্ট এনজয়েবল ওয়ে টু লার্ন ইংলিশ। ধন্যবাদ ভাইয়া, অনেকক্ষণ যাবত আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। এবার আমরা আমাদের নতুন সদস্য K77 ব্যাচের মুবিনের কাছে যাব। আসসালামু আলাইকুম আপু।
কেমন আছো মুবিন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি আপু। আচ্ছা, তোমার কাছে একজন কোয়েশ্চেন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, পড়ালেখা মনোযোগ না বসলে তখন কিভাবে মনোযোগ আবার ফিরিয়ে আনা সম্ভব? কারণ আচ্ছা বেশিক্ষণ অনেকের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ রাখা সম্ভব হয় না। তো তোমার কি সাজেশন থাকবে ওর কাছে? আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এই কোশ্চেনের উত্তর মনে হয় আবরার অলরেডি দিয়ে ফেলেছে, যে আমাদের লাইফে যে গোল আর ওই অনুসারে আমাদের এফোর্টটাও দিতে হবে। আগামীকাল যদি আমার একটা আইটেম থাকে, অবশ্যই আমি চিন্তা করবো যে আমার আইটেমটা পড়তে হবে, না পড়লে আমার আলটিমেট গোলটা কোন জায়গায়, সেই অনুসারে তার অবশ্য এফোর্টটা দিতে পারে, এটাই স্বাভাবিক, তাই না? আর কথা হচ্ছে কি, আমাদের মনোযোগ না থাকারও অনেকগুলো কারণ আছে। দেখা যাচ্ছে যে আমাদের চারপাশে অনেক ডিস্ট্রাক্টিং জিনিসপাতি আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে দিন শেষে আমাদের মনোযোগটা আরো কমিয়ে দেয়। বা যত দিন যাচ্ছে আমাদের, আমার ক্ষেত্রেই যদি বলি, আমাদের আগের জেনারেশন মানুষদের মনোযোগ অনেক বেশি ছিল আমার তুলনায়, আমার যেটা মনে হয় আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা, এটা খুবই একটি ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর হচ্ছে আমাদের অবশ্যই একটা না যে পড়তে হয় এরকম না, এক এক দুই ঘন্টা অবশ্যই রেস্ট নিতে পারি, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা ফলো করি, মনোযোগ রাখা সম্ভব। আর কথা হচ্ছে কি, এই স্ট্র্যাটেজি ওরা ফলো করে মেডিকেলে চান্স পেয়েছে, মানে ওদেরও কিন্তু সেম জিনিসটা এইচএসসি লেভেল ফেস করতে হয়েছে। তা আমার মনে হয় যে ওরা জানে যে এটা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব। জি আপু। মোহন, এখন আমি তোমার ধন্যবাদ কাছে মুবিন। মেডিকেল জি আপু। লাইফের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাচ্ছি। তোমার মেডিকেল লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলো। ধন্যবাদ আপু। তো যদি যেহেতু জুনিয়রদের জন্য প্রথমে হচ্ছে আমি বলি যে আমার মেডিকেল ওরিয়েন্টেশনের ডেটটা ছিল ডিএমসি তে হচ্ছে 12ই জানুয়ারি, আমার যতটুকু মনে পড়ে। তো তখন হচ্ছে আমাদের প্রথম থেকে ডিএমসি তে যাই, অবশ্যই একটা স্বপ্নের ক্যাম্পাস। প্রথম তো অনেক ছবি টবি তুলেছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে মেডিকেল নিয়ে আসলে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, বা এখনো আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা খুব বেশি দিন ক্লাস করতে পারিনি। দেখা যাচ্ছে আমাদের একটা কার্ডের পরে আমাদের বাসায় চলে আসতে হয় লকডাউনের কারণে, এবং প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে আমরা এখন বাসায়। তো এক্সপেকটেশন হয়তো বা ছিল, বা এখনো আছে, যে আমরা জিনিসগুলো হয়তো আরো প্র্যাকটিক্যালি দেখতে পারবো, বা জিনিস ক্লাসগুলো হয়তো বা আরো বেটার হবে। অবশ্যই যারা আমাদের টিচার আছেন ওরা সর্বচেষ্টা করছেন অনলাইনে কিভাবে আমাদের আরো বেটার একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায়, কিভাবে সুন্দর করে পড়ানো যায়। হয়তো বা লকডাউন না থাকলে আমরা জিনিসগুলো আরো বেটার হয়তো শিখতে পারতাম, তারপরে এর মধ্যে আমরা মানিয়ে নিচ্ছি। তো মেডিকেল লাইফ নিয়ে যারা আমরা যেটা শুনি, যেটা এখন অনেক পড়াশোনা, যে ভাইয়া যেটা বললো, আসলে হ্যাঁ পড়াশোনা, বাট তুমি যদি বুঝে পড়ো, পড়াটা অনেক এনজয়েবল হবে। আর কথা হচ্ছে কি, যে মেডিকেল লাইফ কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং। মানে প্রত্যেকটা জিনিস আমি যদি বুঝে বুঝে পড়তে পারি, মানে মুখস্থ করলে বা না বুঝে পড়লে হয়তো পড়াটা একটু কষ্ট হয়, বা মানে একটু বার্ডেনসাম হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মবিন। জি আপু, আপনাকে ধন্যবাদ। মুবিন, জি রিয়ানা আপু। হক নামে একজন তোমার কাছে কোয়েশ্চেন করলো যে আমাদের ফার্স্ট ইয়ারে কি কি বই পড়তে হবে? আচ্ছা আপু, ওই যে ভাইয়া যেটা বললো যে এখন তোমরা একটু মানে জীবনের গোল্ডেন টাইম, তোমরা হচ্ছে এখনো তো বই নিয়ে প্রেশার নিও না। যদি শুরু আর যদি এখন তো বই তোমার নাম জানতে ইচ্ছা হয়, তাহলে বলতে পারি, মানে এখনই যে পড়তে হবে এমন কিছু না। ভাইয়া তো বলে দিচ্ছে অ্যানাটমি কিন্তু আমরা সবাই বিশ্রাম সিং এ পড়ি, খুব বেশি পড়তে ইচ্ছা হলে রেখে দত্ত। তারপর হচ্ছে ফিজিওলজিতে হচ্ছে আমরা সবাই গাইটন পড়ি, গাইটন পড়লেই লাগবে, আর কিছু এর বাইরে লাগবে না, ঠিক আছে? কেউ যদি চায় যে আরো অনেক অনেক পড়বো, পড়াতে কোনো শেষ নাই, সে জ্ঞান দেখতে পারে। বাট গাইটনই যা আছে সেটা আমাদের ক্যারিকুলাম কভার করে। তার বায়োকেমিস্ট্রি ক্ষেত্রে আমরা সবাই যেটা বলি এবিসি বায়োকেমিস্ট্রি। আর এগুলোই মূলত আমরা পড়াশোনা করি। আর যদি এর বাইরে যদি আমরা হিস্টোলজি আর এমব্রায়োলজিতে বলি, এমব্রায়োলজি ক্ষেত্রে ল্যাংম্যান পড়া হয়, হিস্টোলজির ক্ষেত্রে হচ্ছে আমরা জ্যাঙ্কুয়েরা পড়ে থাকি। এই তো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, মুবিন শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আমরা তো এতক্ষণ অনেক ফর্মাল কথা বললাম, সাদমান ভাইয়ের কাছ থেকে শুনছি অনেক অভিজ্ঞতার কথা, অনেক সাজেশন। আবরার ভাই আমাদেরকে অনেক সাজেশন দিয়েছে, ইভেন তুমিও অনেক সাজেশন দিয়ে দিলা। তো আমার যেটা মনে হয়, যারা দর্শক আছেন অর্থাৎ আমাদের মেডিবি পরিবারের নবীন যে সদস্যবৃন্দ আছে, তারা হয়তো বিরক্ত হচ্ছে যে এখনো মেডিকেলে শুরু করি নাই, কিন্তু এত কিছু পড়াশোনার রিলেটেড শুনে ফেলছে, বিষয়টা কেমন? সো আমি এখন তোমাকে একটা ইনফর্মাল কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে যে তোমার এমন একটা অ্যাচিভমেন্টের কথা বলো
যেটা তোমার মনে হয় যে হ্যাঁ তুমি মেডিকেল লাইফে না আসলে এই অ্যাচিভমেন্টটা তোমার হতো না, এরকম একটা অ্যাচিভমেন্টের কথা বলো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া মেডিকেল লাইফের অ্যাচিভমেন্ট যদি আমি বলতে হয়, আমি হচ্ছে মনে করি যে একটা ভালো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমি এমন কিছু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি তাদের আমি ডিএমসি না আসলে বা মেডিকেলে না আসলে তাদের সাথে হয়তো পরিচিত হতে পারতাম না, বা তাদেরকে আমি তাদের সঙ্গে শিখতে পারতাম না। কারণ মেডিকেল লাইফে তো আমি মনে করি যে শুধু ক্লাসরুম এনভায়রনমেন্টই ইম্পর্টেন্ট না, এর বাইরেও আরো অনেক কিছু থাকে। এখানে ক্লাব থাকতে পারে, এখানে আরো কোনো অর্গানাইজেশন থাকতে পারে, এগুলোর সাথে পরিচিত হওয়া। যেমন দেখা যাচ্ছে ডিএমসি তে আমি যখন আছি, আমি এখানে ডিবেটিং ক্লাব করছি, ক্যারিয়ার ক্লাব করছি, কিংবা ডিএমসি এর বাইরে মেডিবিতে এখানে সংযুক্ত আছি। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর সাথে হয়তো আমি যদি ডিএমসি না আসতাম কখনো আমার পরিচিত হতে পারতাম না, বা আমি মনে করি যে এটা একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ফেরদৌস, এবার হচ্ছে আমি তোমার কাছে একটি কোশ্চেন করব। জি আপু। মেডিকেলের পরে কি আমরা বুঝে বুঝে পড়বো নাকি হচ্ছে মুখস্থ করে পড়বো? আসলে বুঝে বুঝে পড়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ বুঝে বুঝে পড়লে সেটা অনেকদিন স্থায়ী থাকে, আর না বুঝে পড়লে দেখা যাবে কিছুদিন পরে ভুলে যাবে। আর আলহামদুলিল্লাহ যে আমি এই কোভিড-19 এর কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা মেডিবিকে পাশে পেয়েছি। আহ, অনেক উপকার হয়েছে আমাদের জন্য। কারণ ভাইরা আগে দেখা যেত হোস্টেলে ভাইরা ডেমো দিতেন, বা ভাইদের কাছ থেকে পরামর্শ নিতে পারতাম, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে একদম বন্ধ হয়ে গেছিল। তারপরে আলহামদুলিল্লাহ সাদমান সাকিব ভাই এবং শ্রদ্ধেয় আরো অনেক সিনিয়র ভাইয়ের উদ্যোগে মেডিবির পথ চলা শুরু হয়। আহ, আলহামদুলিল্লাহ অনেক বেনিফিটেড হয়েছে। ধন্যবাদ ফেরদৌস। মুবিন, ফেরদৌস, সরি, আচ্ছা ফেরদৌসের কাছে আমার একটা প্রশ্ন ছিল। মেডিকেলে আসার আগে মেডিকেল নিয়ে তোমার যে ভাবনাগুলো ছিল, আসার পরে কি মনে হয়? অর্থাৎ বাস্তবতা আর ভাবনার মধ্যে পার্থক্যটা কি? আপু আসলে বাস্তবতা ভাবনা মানে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা বলছি যে আগে মানে পড়াশোনা আসলে আহ, আগে অন্যান্য এমনি স্কুল কলেজে এতটা রেগুলারিটি মেনটেন করতে হয় না আসলে। দেখা যাচ্ছে যে আমি পড়াশোনা প্রচুর করতাম, ঠিক আছে, কিন্তু তারপরেও যে প্রতিদিন ক্লাসে রেগুলার থাকতে হবে, প্রতিদিন 9টার সময় ক্লাসে যেতে হবে, প্রতিদিন আইটেম, মানে প্রতিদিনকার পড়ার যে একটা রেগুলারিটি, এটা আসলে মেডিকেলে আমার মতো হয়তো শুধু মেডিকেলে আছে। আর আরেকটা বিষয় যেটা মানে অতটা এক্সপেক্ট করিনি কিন্তু তার চাইতেও বেশি পেয়েছি, সেটা হলো যে মাঝে মধ্যে এরকম হতো যে ক্লাস থেকে বের হয়েছে, কোনো কোনো রোগী এসে রিপোর্ট দেখাচ্ছে, অনেকে ব্লাড নেওয়ার জন্য জিজ্ঞাসা করে যে ভাই ব্লাড কোথায় পাবো, বা বিভিন্ন জন অনেকে বিভিন্ন রকম সাহায্য চায়। তো তাদের হেল্প করতে পারলে তারা খুবই দোয়া করে। আমার একদিনের ঘটনা বলছি, মানে 2 নম্বর হাসপাতালে গেছিলাম। এক মা তার মানে ছোট্ট শিশুকে, আহ, শিশুটা অসুস্থ, তো শিশুকে নিয়ে বুঝতে পারছে না, মানে ডাক্তার একরকম মানে কি যেন আমিও ভুলে গেছি। তো কি যেন একটা এক্স রে করতে বলেছে। আহ, তো সে জানে না যে কোথায় করবে কি করবে, এমনকি তিনি কারো কাছ থেকে সাহায্যও পাচ্ছেন না। সাহায্য আমাকে এসে বললেন। তারপরে আমি চেষ্টা করলাম, সবাইকে জিজ্ঞাসা করলাম, আমিও নতুন সে সময় চিনি না, তারপরে জিজ্ঞাসা করলাম, মানে দেখা যায় যে রোগীদের অনেকে অত গুরুত্ব দেয় না, তো আমি বললে সেটা গুরুত্ব দিয়ে শুনবে। দিয়ে মানে এভাবে জায়গা একদম মানে এক্স রে যে রুম, তার সামনে গিয়ে দেখায় দিলাম যে এখানে যান, টিকিট কেটে দিলাম। তিনি মানে এত খুশি হয়েছিলেন। আর মানে ওই আঙ্কেল যিনি ছিলেন, তিনি দোয়া করছেন যে তুমি অনেক বড় হও, মানে তোমার মতো একজন মানুষ সাথে সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো, এই টাইপের কথাবার্তা, যেটা আসলে এখনো মনে পড়ে। তারপরে একবার একজনের ব্লাড জোগাড় করে দিয়েছিলাম। তো এই কাজগুলো আমি করতাম, মানে দেখা যাচ্ছে যখনই মানে কলেজ ছুটি হতো বা ক্লাস শেষে যখন দেখতাম যে কোনো রোগী টোগী অযথা ঘোরাঘুরি করছে, তখন আমার মনে হতো যে এনার কোনো সাহায্য লাগবে কিনা। আহ, আমি চেষ্টা করতাম তাদের সাহায্য করার। আর দোয়া করবেন যাতে একদম ভালো চিকিৎসক হতে পারি।
অবশ্যই দোয়া হ্যালো থাকবে। ফেরদৌস, অনেক ভাবে বলেছো। এই ছোট ছোট প্রাপ্তিগুলোই আসলে আমাদের জীবনের জন্য অনেক কিছু। ধন্যবাদ তোমাকে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। আহ, ফেরদৌসের জন্যই বলছি স্পেশালি। সেটা হচ্ছে, তুমি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করলা, এই ঘটনাগুলোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিধাতার সকাশে প্রার্থনা করব যে তোমার এই যে লাইফটা আছে, আপকামিং লাইফে তোমার এমন আরো অসংখ্য ঘটনা ঘটুক, যেগুলোর মাধ্যমে তুমি আরো অসংখ্য মানুষের দোয়া নিজের করে নিতে পারো। থ্যাংক ইউ ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আপু, শুনতে জি, আপু। পাচ্ছি। আচ্ছা, ফেরদৌসের কাছে আমার প্রশ্ন, মানে আমার তো না, মানে জুনিয়রদের প্রশ্ন, যে যে জুনিয়র প্রশ্নটা করেছে, ও বললো যে আমি নেক্সট ইয়ার মেডিকেল এক্সাম দিব, কিভাবে পড়বো একটু হেল্প করবেন। আমার মনে হয় যে যেহেতু মানে রিঅ্যাডমিশনের হয়তো, তো অ্যাডমিশন যেহেতু একবার দিয়েছে, তার ধারণা হয়েছে যে আমি মানে সে কি কি পড়া লাগবে বা কিভাবে পড়া উচিত। না, ও তো হচ্ছে নেক্সট ইয়ার পরীক্ষা দিবে। হ্যাঁ, তাহলে আমি বলবো যে নেক্সট ইয়ার যেহেতু পরীক্ষা দেবে, দেরি আছে, আপাতত আগে এইচএসসি তে অবশ্যই ভালো করা লাগবে, ইন্টারমিডিয়েটে, যাতে অন্তত এ প্লাসটা থাকে। আর দ্বিতীয়ত হলো যে তোমরা মানে গাইডের মানে সবকিছু পড়ার সাথে সাথে মানে বইটা অবশ্যই মাস্ট পড়বা। বইটা তোমার যেমন জুওলজির জন্য গাজী আজমল স্যারের, তারপরে বোটানির জন্য হাসান স্যারের, তারপরে ফিজিক্সের জন্য ইশাক স্যার প্লাস তপন স্যার, আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার। যদি পারো তাহলে কবির স্যার বা সঞ্জীব কুমার গুহ স্যারটা পড়লে ভালো হয়। তো আগে মেন যেগুলো পড়া লাগবে ওগুলো পড়বা, বই পড়বা, আর বেশি বেশি অবজেক্টিভ সলভ করবা, তাহলে ইনশাল্লাহ উপকার পাবা এখন থেকে। যদি যেহেতু চেষ্টা করতে পারছো, মানে ধরো একটা চ্যাপ্টার পড়ে নিলা, পড়ে নিয়ে গাইডে দেখলা যে অবজেক্টিভ গুলা সব পারছো কিনা, বা যেগুলো দেখাচ্ছে তোমার ভুল যাচ্ছে, আমি করতাম কি যে ওগুলা দাগায় ফেলতাম। যেগুলো ভুল যায় ওগুলো এক কালি দিয়ে দাগাতাম, যেগুলো মনে রাখতে পারি না ওগুলো এক কালি দিয়ে দাগাতাম, এরকম। আর তখন দেখা যাচ্ছে যে কোচিং এ পরীক্ষা বা কোনো পরীক্ষা, তখন তো আসলে সবকিছু দেখার সময় পাওয়া যায় না। শুধুমাত্র যেগুলোই মানে যেগুলো আমি ভুলে যাই বা যেগুলো ভুল হয়েছে বা বারবার ভুল হয়, ওগুলো শুধুমাত্র দেখে চলে যেতাম। তাতে আমার খুব কম সময়ের মধ্যে রিভিশন দিতে পারতাম। এটা আমার মনে হয় যে আমি এভাবে বেনিফিটেড হয়েছিলাম। তোমরা এটা ফলো করতে পারো, তাতে ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটও অনেক বেনিফিটেড হবে, আর অ্যাডমিশনও অনেকটা আগে থাকবে। আর টেনশন করার দরকার নাই, ইনশাল্লাহ তোমরা জয়ী হবে। ধন্যবাদ ফেরদৌস। এবার প্রশ্ন মবিনের কাছে। জি আপু, মুবিন, অবশ্যই। প্রথমা ঘোষ নামে একজন তোমাকে কোয়েশ্চেন করেছে, অ্যাডমিশন টেস্টের পর কিভাবে টাইম স্পেন্ড করেছেন। আচ্ছা, তো আপু তোমাকে ধন্যবাদ। আমি খুব চিনি, ও হচ্ছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা 22তম হয়েছে, কংগ্রেচুলেশন আপু। তো আচ্ছা, তো মেন কথা হচ্ছে যে আপু এই যে সময়টা, এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, ভাইটাল টাইম। তুমি এখন পড়াশোনা প্যানিক করো না। আর আমি যেটা করেছিলাম, আমি এসব অনেক বই পড়েছিলাম, রকমারি থেকে এক গাদা বই অর্ডার করেছিলাম, ঠিক আছে, সেগুলো পড়তাম। আর হচ্ছে এই সময় আমি যে একটু ইউটিউবে এগুলো একটু সময় দিয়েছিলাম, যে মেডিকেল রিলেটেড যে ভাইয়া যেগুলো বললো। আর এমনিতে পড়াশোনা নিয়ে যে খুব বেশি সময় দিয়েছে এরকম না, অনেক সময় অনেক ঘুরতে গিয়েছি কাজিনদের সাথে, বা আমার সাথে সময় দিয়েছি, দেশের বাইরে গিয়েছি, এইগুলো আর কি আমার সময় ছিল। জি আপু। ধন্যবাদ মুবিন। জি আপু, আপনাকে ধন্যবাদ। এবারের প্রশ্ন আবরার ভাইয়ার কাছে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সৈকত নামে একজন কোয়েশ্চেন করেছে, মেইন বুক পড়লে কি সবই বুঝতে পারবো, কিভাবে মেইন বুক পড়লে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই মেইন বুক পড়লে সবই বুঝতে পারবা, তবে তুমি মানে সেটা মানে মেইন বুকে সবসময় সবকিছু ডিরেক্ট থাকে না। যদি এমন হয় যে তুমি কোনো একটা জিনিসের অ্যান্সার বা তুমি কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার মেইন বুকে খুঁজছো, তখন তোমাকে একটু সময় লাগিয়ে খুঁজতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা স্পেসিফিক অ্যান্সার পাওয়ার জন্য বেশ কয়েক পেজ উল্টাতে হয়। তো এটা তোমার যদি করার অভ্যাস থাকে খুবই ভালো।
মানে মেইন বুক থেকে করতে পারলে সুবিধা যেটা, যে আমাদের স্যার বা ম্যাডামরা অনেক সময় মেইন বুকে ডিপ থেকে কোয়েশ্চেন করে বসে মানে পরীক্ষার সময়, তখন একটু ভালো আর কি। আর আরেকটা কাজ তোমরা করতে পারো যে আমি যেটা করতাম যে অবসর সময় মানে যখন ধরো পরীক্ষার চাপ থাকে না, ধরো কোনো একটা কার্ড শুরু হবে তার আগে এক সপ্তাহ ছুটি থাকে, তখন তুমি যদি চাও তোমার ওই কার্ডে, পরবর্তী কার্ডে যে চ্যাপ্টার গুলো থাকবে ওগুলো জাস্ট একটু পাতা উল্টে দেখতে পারো যে ওইখানে কি কি টপিক আছে, ভালো লাগলে বা যদি পারো তাহলে একটু পড়ে রাখতে পারো। পড়ে রাখলে সুবিধা কি, তুমি যদি কন্টেন্ট গুলো আগে থেকে জানো যে তোমার এই চ্যাপ্টারে কি কি কন্টেন্ট আছে, তখন তুমি যখন পরবর্তীতে কোয়েশ্চেন সলভ করবা বা হচ্ছে তখন তোমার জন্য খুবই ভালো হবে। আর আরেকটা জিনিস পার্সোনালি আমি কাজটা করতাম, অনেকেই করে আমাদের মেডিকেলে বা অনেক মেডিকেলেই, যে যেমন গাইড বই নামে একটা জিনিস কিনতে পাওয়া যায় যেখানে সব কোয়েশ্চেন সলভ করা থাকে, তারপরও অনেকে প্রেফার করে যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলো কালেক্ট করে টেক্সট বই ঘেটে ঘেটে নিজেরাই সলভ করতে। তো এটা যদি তোমরা করতে পারো, তোমরা যদি করতে পারো খুবই ভালো হয়। এটা মানে এটা এই প্র্যাকটিসটা থাকলে অ্যাকচুয়ালি বই পড়ার একটা অভ্যাস হয়ে যায় আর কি। তো হ্যাঁ, তোমরা মেইন বইটা এমনি ফ্রি স্টাইলে পড়ে যেতে পারো, অথবা কোয়েশ্চেন সলভ করতে করতে পড়তে পারো। তবে এটার জন্য একটু মেন্টাল প্রিপারেশনই রাখতে হবে, যে অনেক খাটাখাটি করতে হবে, অনেক পৃষ্ঠা উল্টাইতে হবে। দেখা যাবে যে তোমার অনেক অ্যান্সার মেইন বই স্ট্রেট লেখা নাই, তোমার বেশ কয়েক পেজের একটা আইডিয়া মিলায় তোমার অ্যান্সারটা লিখতে হচ্ছে। বাট এট দ্য এন্ড তুমি যে অ্যান্সারটা বের করলা, অ্যান্সার বের করার জন্য তোমার যে অনেক পেজ উল্টানো লাগলো, এটাতে তোমার কোনো ভালো একটা বেসিক হয়ে যায়। করতে পারলে ভালো, না করতে পারলে কোনো ক্ষতি নেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর ভাবে উত্তরটি তুলে ধরার জন্য। আমাদের যে কমেন্ট বক্সটি আছে, লাইভ কমেন্ট বক্স, সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট জমে গিয়েছে। এখানের মধ্যে একজন প্রশ্ন করেছে যে রোলমেটস মানে কি। রোলমেট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সামনের রোল বা পিছনের রোলে যারা থাকে তাদেরকেই বুঝিয়ে থাকি আপু। আবার অনেকে দেখছি যে স্টাডি পার্টনার খোঁজা শুরু করে দিয়েছে এখন থেকেই। কমেন্ট বক্সে স্টাডি পার্টনার খুঁজলে হবে না, আসলে আমাদের স্টাডি পার্টনার যদি খুঁজতেই হয় তাহলে সেটাকে খুঁজতে হবে নিজ নিজ মেডিকেল কলেজে। তো আশা করছি যে কমেন্টটি করেছো বা স্টাডি পার্টনার খুঁজে বিজ্ঞাপন দিচ্ছ আমাদের কমেন্ট বক্সে, সে অতি দ্রুতই তোমার স্টাডি পার্টনারটি পেয়ে যাও। এ পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি সাদমান সাকিব রহমান ভাইয়ার কাছে। ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শিবলি শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমাদের পেজে অনেকেই ইনবক্স করেছে বিভিন্ন বিষয় নিয়ে। এখানে একজন জানতে চেয়েছে বাংলাদেশে কার্ডিয়াক সার্জনদের ভবিষ্যৎ কি, বা পড়াশোনা নিয়ে যদি বল। আহ বাংলাদেশে এখন প্রতিটি সাবজেক্টেরই পোস্ট গ্রাজুয়েশন আছে। বলা যায় যে এমন কোনো সাবজেক্ট আমার কাছে মনে পড়ে না যেগুলো খুব ইম্পর্টেন্ট। কার্ডিয়াক সার্জন বলো, সবকিছুরই আমাদের দেশে এখন ডিগ্রি, এফসিপিএস বলা হোক বা আমাদের এমডিএমএস বলা হোক, ডিপ্লোমা বলা হোক, সবকিছুই আছে। এবং আমাদের দেশে কার্ডিয়াক সার্জনরা খুবই এখন বিখ্যাত। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন মাশাআল্লাহ অনেক উন্নত। এবং আমি শুধু এতটুকু একটা কথাই বলবো, যে কোনো সাবজেক্ট হোক, কার্ডিয়াক সার্জন হোক বা যে কোনো সাবজেক্টই হোক, আমাদের ডাক্তাররা যখন বিদেশে যাচ্ছে তারা অনেক ভালো করছে। গতকালকে আমি দেখলাম যে দুবাইয়ে আমাদের একজন বাংলাদেশি, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই কোভিড এসে অনেক কৃতিত্বের সাথে সেখানে সেবা প্রদান করেছে। সো তুমি যেই সাবজেক্টই চুজ করো না কেন, সেটা ক্লিনিক্যাল হতে পারে। এমনকি তুমি যদি মনে করো যে অনেকে ডাক্তারি পড়ার পরে মনে করে যে না, আমি ক্লিনিক্যাল সাবজেক্টে ভালো না, আমি কোনো একাডেমিক সাবজেক্টে যেতে চাই, বা আমি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাই, আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করতে চাই। ভ্যাকসিন হতে পারে বা তুমি ইনফেকশাস ডিজিজ হতে পারে, যে কোনো ব্যাপারে তুমি যেটাই ভালোভাবে পড়বা, যেটাতে তুমি ভালোভাবে নিজে মনোযোগটা দিবা। এবং এখানে আবরার বলো, মকবুল, হৃদয়, সবাই যে কথাটা বলেছে যে নিয়মিত পড়তে হবে। তোমাকে তোমার লিমিটটা জানতে হবে, কোত্থেকে তোমাকে কতটুকু সময় দিতে হবে। এটা আসলে একটা খুবই মানে চমৎকার উত্তর, যে তোমার যদি মনে হয় একটা পড়া মুখস্থ করতে 3 মিনিট লাগবে, তাহলে তোমাকে 3 মিনিট পড়তে হবে। তোমার যদি মনে হয় তোমার 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিটে হয়ে যাবে। সো ব্যাপারটাও সেরকম, তুমি যেই সাবজেক্টেই ভালো করবা না কেন, তুমি সেটা দেশে হোক বিদেশে হোক, ইউ উইল শাইন ইউর লাইফ। ঠিক আছে? এবং আমি একটা কথা বলবো, এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ আরেকটা জিনিস মনে পড়লো যে আমার মনে হয় যে তোমরা যখন ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করবা,
তোমরা মোটামুটি একটা লক্ষ্য নির্ধারণ করো যে আমি কি হতে চাই। হ্যাঁ, এটাই যে আলটিমেটলি তোমার জীবনে ওইটাই হতে হবে সেটা না, তবে কথার কথা একটা লক্ষ্য নির্ধারণ করো যে না আমি আহ দেশে ক্যারিয়ার করতে চাই, না আমি বিদেশে যেতে চাই, না আমি এটা করতে চাই, আমি ওই সাবজেক্টে পড়তে চাই। তাহলে দেখা যায় কি এটা তোমার জন্য একটা উৎসাহ হিসেবে কাজ করবে, ইট উইল বি ইন্সপিরেশন ফর ইউ। এন্ড এটা তোমাকে প্রতিনিয়ত, যেহেতু মেডিকেল লাইফে বারবার বলা হচ্ছে যে সময় সব সময় একটা ডিপ্রেশন আসতে পারে, সেই সময়গুলোতে তোমার এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা তোমাকে দেখা যাবে যে সেই ডিপ্রেশন গুলা থেকে আবারও তোমাকে পড়ালেখায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া আপনাকে। আহ, ভাইয়া হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ আপু শোনা যাচ্ছে, হ্যাঁ বলো আপু। আচ্ছা ভাইয়া, একজন প্রশ্ন করেছে ফেসবুকে এমবিবিএস ফিউচার নিয়ে কিছু ডিমোটিভেশনাল পোস্ট দেখছি। এমবিবিএস এর বাংলাদেশে এমবিবিএস এর ফিউচার অনেস্টলি কতটা সিকিউর? প্লিজ আনসার। আচ্ছা, প্রশ্নটা আসলে অনেক বড় একটা প্রশ্ন। ঠিক আছে, এটার উত্তর অনেক ভাবে দেওয়া যেতে পারে, তবে আমি একজন চিকিৎসক হিসেবে বা আমি তোমাকে সত্য কথাটাই বলবো। ঠিক আছে, দেখো যে কোনো পেশায়, সেটা শুধু চিকিৎসা বাদে তুমি যদি মনে করো যে ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো পেশায় বলো, যে যে পেশায় ভালো করবে তার অবশ্যই সেখানে কদর আছে এবং সে সেখানে মূল্যায়িত হবে, সেটা যে পেশাই হোক না কেন। সেভাবে বাংলাদেশে এখন প্রতি বছর প্রায় প্রাইভেট ডেন্টাল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় 8 থেকে 10 হাজার শিক্ষার্থী ভর্তি হয় এবং আশা করে পাশ করে বের হবে। তো বাংলাদেশে বর্তমানে তোমার পোস্ট গ্রাজুয়েশনের অনেক সুযোগ আছে, সাথে আমাদের বিসিএস আছে। তো জিনিসটা হচ্ছে কি 6.5 বছর পড়ার পরে যে জিনিসটা ডাক্তারদের মধ্যে কাজ করে, যেটার জন্যই হয়তোবা তুমি কিছু ডিমোটিভেশনাল কথা শুনেছো, যে দেখা যায় যে সব সময় কিন্তু প্রতিযোগিতা লেগে আছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবসময় বলি যে হ্যাঁ পড়বা, আমি আবরারও বললো যে 60% পেলেই পাস। হ্যাঁ অবশ্যই পাস, এটা আমি বলবো, পাস পাস করাটাই মেডিকেলে অনেক বড় কিছু, যে তুমি একবারে পাস করে যাও 5 বছরে ইউ কমপ্লিট ইউর এমবিবিএস উইদিন 5 ইয়ার্স, দ্যাটস দ্য মেইন থিং, ফার্স্ট প্রায়োরিটি। তবে কি জানো, দিন শেষে আবার যখন তোমার এমবিবিএস পাস হয়ে যাবে, দ্য কম্পিটিশন বিগিনস এগেইন এন্ড দ্যাট ইজ মোর দেন টাফ। ঠিক আছে, সেইটা আবার এই যে তুমি যে ভর্তি পরীক্ষা দিয়ে যে পাশ করলে 1,20,000, এবার পরীক্ষা দিয়ে যে তুমি 3,000-এর মধ্যে আসছো, প্রাইভেটে যারা ভর্তি হবে আবার এক ভর্তি পরীক্ষা, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ভর্তি পরীক্ষা, যেখানে তোমাকে এফসিপিএস বলো বা তুমি এমডিএমএস বলো, বা তুমি যদি মনে করো যে না আমি দেশের বাইরে যেতে চাই, তুমি ইউএসএ তে যেতে চাও, তুমি ইউএসএমএল দিতে, তুমি ইউকে আসতে চাও, তুমি প্ল্যাব দিতে চাও, না তুমি তুমি একবারে পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, এমআরসিপি এমআরসিএস করতে চাও, তুমি যেদিকেই যাও না কেন, ইউ নিড টু ফেস কম্পিটিশন, তোমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমাকে এই এই প্রতিযোগিতায় তুমি আবার কিভাবে পার করবা, যারা দেখা যাবে ওই যে ওই 5 বছর যদিও সে পাশ করলেই পারতো, যারা একটু ভালোভাবে মেইন বইগুলা পড়ে রাখবে, যার বেসিক কনসেপশন গুলো ক্লিয়ার থাকবে, তারা দেখা যায় কি একবারেই পোস্ট গ্রাজুয়েশনটা পাশ করতে পারে এবং তারা একটা সুন্দর জীবনের দিকে, একটা সুন্দর চাকরি বলো, বিসিএস বলো, বা তুমি বলো একটা এফসিপিএস হওয়া বলো, তখন সে ওখানে চলে গেলে তার দেখা যায় জীবনটা সেটেল হয়ে যায়। এটা যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় 6.5 বছর পরে যখন তোমার পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে না, তোমার একটা ভালো চাকরি হচ্ছে না, যেহেতু তোমার পোস্ট গ্রাজুয়েশন নেই, বা তোমার তখনও পোস্ট গ্রাজুয়েশন পড়ার চিন্তা, তুমি ভালোভাবে তোমার প্র্যাকটিসের দিকে মনোযোগ দিতে পারছো না, তোমার ইনকাম আসতেছে না, তোমার তখন একটা পরিবার, নিজের পরিবার হওয়ার সুযোগ থাকতে পারে, তোমার অনেক বাবা মার প্রতি একটা দায়িত্ব থাকতে পারে, দেখা যায় যে তখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। সো ডিমোটিভেশনটা যে শুধুমাত্র আমাদের পেশায় আছে এটা আমি বলবো না, হ্যাঁ অবশ্যই আছে আমাদের এখানে। আমাদের পেশাটায় আমরা যেভাবে হয়তোবা পড়ালেখা করি, আমরা প্রতিনিয়ত আমরা ফ্রন্টলাইনার হিসেবে আমাদেরকে চিকিৎসা দিতে হয়, আমাদের কোনো দেখা যায় যে 8 ঘন্টা 10 ঘন্টা নেই, ইন্টার্ন লাইফে দেখা যাবে তোমাকে 12 ঘন্টা নাইটে ডিউটি করতে হচ্ছে, পরের দিন সকালে আবার ডিউটি করতে হচ্ছে, যেটা চিকিৎসা জীবনে সবসময় হয়তোবা বজায় থাকবে তোমার প্রতি। আমরা আশা করি যে এরকম আমরা মানুষের থেকে হয়তোবা সম্মান পাবো বা আমরা যেরকম পারিশ্রমিক পাবো, দেশে হয়তোবা সেভাবে নেই, কারণ আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশ। তবে আস্তে আস্তে আমরা আশা করি যে হ্যাঁ চিকিৎসকদের প্রতি আমাদের এই সম্মান এবং আমাদের পেশাটাকে সেইভাবে আমরা যেই পারিশ্রমিকটা আশা করি সেটা হয়তো বা পাবো।
তবে সেই সাথে আমি বলবো তোমাকে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে নিজের মান উন্নয়নটা করতে হবে, যেন যতটুকুই সুযোগ আসুক না কেন তুমি যেন সেটাকে নিয়ে নিতে পারো। কারণ আমি আবারও বলছি, প্রতিযোগিতা থাকবেই। সো ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, অনেক অনেক সুযোগ আছে, অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যেন সেটাকে লক্ষ্য রেখে প্রথম থেকে মাথায় রাখি যে না, আমাকে ওখানে যেতে হবে। হ্যাঁ, সব সময় পড়তে হবে এটা কেউই বলে না। তো এ ব্যাপারে আমি ফারিন যদি বলে আমি দুই তিনটা জিনিস অ্যাড করব। মেডিকেল লাইফে দেখা যায় যে আহ, ছুটি খুব কম পাওয়া যায়, খুবই কম ছুটি পাবা। দেখা যাবে কার্ড থাকবে, কার্ডের পরে হয়তো বা অটো অটো একটা জিনিস, যে আমরা ব্যাচ মিলে কি করে যে সবাই পালিয়ে যায়, হ্যাঁ এটাই অটো। যে আমরা 7 দিনের জন্য চলে গেলাম বাড়ি, স্যার ম্যাডাম খুঁজবে কোথায় এই ব্যাচের স্টুডেন্টরা কই। তোমরা বলে যাবা সিনিয়র ব্যাচকে যে ভাইয়ারা আমরা অটোতে চলে গেলাম, ওরা তো স্যার ম্যাডাম চলে গেছে বাড়ি পরীক্ষা দেওয়ার পরে বাবা মার সাথে দেখা করতে। এই যে অটো পাবা, বা ধরো টার্মের পরে হয়তো বা হাইয়েস্ট 10 দিন 14 দিন ছুটি পেতে পারো বছরে, এরকম হয়তো বা ঈদের আগে দেখা গেল যে 7 দিন ছুটি, 3-4 দিন অটো অ্যাড করে 10 দিন ছুটি। এরকম ছুটিগুলাতে মাঝে মধ্যে চেষ্টা করবা নিজের, যারা অন্য শহর থেকে আসবা, নিজের বাড়িতে যাওয়া, অথবা যেটা ট্রাই করবা একটু ঘোরাফেরা করার। কারণ আমার কাছে মনে হয় যে মেডিকেল লাইফে তুমি যদি মানে শুধুমাত্র এই যান্ত্রিক জীবনে থাকো, তোমার পক্ষে সুস্থ থাকাটাই অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে এবং তুমি ডিপ্রেসড হয়ে যাবা। যখনই একটু পরীক্ষা টরীক্ষা শেষ হবে একটু ঘুরতে যাবা, ফ্রেন্ডরা মিলে যেতে পারো বা ফ্যামিলির সাথে যেতে পারো। দ্বিতীয় কথা, আমি আরেকটা জিনিস বলবো যে দেখো, কখনোই নিজের উপর বাড়তি চাপ নিবা না। তুমি যদি প্রথম থেকে অল্প অল্প করে পড়ো, মেডিকেল লাইফটা তোমার জন্য স্মুথ হবে। তবে দেখা যায় মেডিকেল লাইফে আমরা যেহেতু এখন একটা ইউনিভার্সিটি লেভেলে উঠছি, দেখা যায় মেডিকেলে সবাই কম বেশি আমরা দুই একটা স্টুডেন্ট পড়াই, টিউশন পড়াও। অনেকে দেখা যায় যে অনেক ভালো শিক্ষক হিসেবে তোমার গুণগুলা তখন অবিনিষ্ট হয়। আমি নিজেও একজন শিক্ষক হিসেবে অনেক স্টুডেন্ট পড়িয়েছি এমবিবিএস এ, বা দেখা যায় ভর্তি পরীক্ষা। তো কথা হচ্ছে যে নিজের পড়ালেখাটাকে সবসময় সবার প্রথমে স্থান দিবা, নিজের উপর বাড়তি কোনো প্রেশার নিয়ে আসবা না। আর একটু সময় দিবা ফ্রেন্ড সার্কেলকে। দেখা যাবে যে কালকে প্রতিদিনই আইটেম মেডিকেল লাইফ, তো তোমার ফ্রেন্ডরা বললো চল এক কাপ চা খেয়ে আসি ক্যান্টিন থেকে, তুমি না আমি এখন পড়বো, আমি এখন যাব না। বাট ইউ উইল মিস দ্যাট মোমেন্ট। তা যাও, এসে আবার পড়ো, বাট বেশি সময় নষ্ট করো না, বাট সময় দাও। আমি এই কথাটা বারবার বলবো যে জীবনটাকে যান্ত্রিক করে ফেলো না। কারণ তোমার ইউ আর লাইক আ বিগ রেসের তুমি একজন, বলবো যে প্রতিযোগী। তো তোমাকে দৌড়াতে হবে, কিন্তু তুমি যদি প্রথমেই অনেক জোরে দৌড়াও তাহলে তুমি শেষ। আবার এত আস্তে দৌড়াইলা যে রেস আর জীবনেও শেষ হলো না, তোমার এমবিবিএস লাইফ শেষ করতেই 10 বছর, এটাও করা যাবে না। তোমাকে দৌড়াতে হবে গতি তালের সাথে মিলিয়ে, যেন 5 বছরই পাস করে যাবো শেষ। তাহলে দেখবা লাইফটা তোমার ভালো হবে, তোমার পেশাতে তুমি সব জায়গাতে সবসময় ভালো করতে পারবা, এবং তোমার মধ্যে কখনো হতাশা এই জিনিসটা কাজ করবে না। ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে উত্তরটি প্রদান করার জন্য। আমাদের কমেন্ট বক্সে দেখছি আমরা প্রচুর কমেন্ট আসছে, অনেকেই হচ্ছে আমাদের আবরার ভাইয়াকে ধন্যবাদ জানিয়েছে, মুবিনকে ধন্যবাদ জানাচ্ছে, ফেরদৌসকে ধন্যবাদ জানাচ্ছে। তো এছাড়াও আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলাম, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন তাদের জন্য বলছি যে স্টাডি পার্টনার নিয়ে ভাইয়া একটা কথা বলছিল। আমার যেটা মনে হচ্ছে, একটা কমেন্ট দেখে আমি যেটা বুঝতে পারছি যে এখানে অলরেডি একটা স্টাডি পার্টনার রেডি হয়ে গেছে, দুইজনের একটা স্টাডি পার্টনার রেডি হয়ে গেছে। আমি দেখলাম যে একজনকে না, বলেছে এটা যে তো সে খুবই স্টাডি পার্টনার হইতে গ্রেট রাজি নিউজ। কিনা, এবং সে খুব প্লেজারের সাথে তাকে স্টাডি পার্টনার বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি। যার আর অন্য কারো যদি মনে হয় যে হ্যাঁ স্টাডি পার্টনার প্রয়োজন, আমাদের ইনবক্স কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি যদি ভাগ্য ভালো থাকে পেয়েও যেতে পারে, পেয়েও যেতে পারো একজন নতুন কাউকে। আচ্ছা ভাইয়া, আবার আপনার কাছে ফিরে যাচ্ছি। আমাদের পেজে আরেকজন ইনবক্স করেছেন, সেটা হচ্ছে মাইগ্রেশনের বিষয়ে যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আসলে আমি এখনই তোমাকে বলতাম যে আমাকে অনেকে এখনো ইনবক্স করছে যে ভাইয়া এটার একটু উত্তরটা দেন। তো আসলে মনের সাথে মিলে গেল। তো মাইগ্রেশন নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করছে, এবং আগেও আমাকে অনেক ইনবক্স করেছে, ভাইয়া এই ব্যাপারটা একটু লাইভে যখন আসবেন বলবেন। তো আসলে দেখা যাচ্ছে আমি অনেককে রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি দেশের বাইরে, আসলে এখানে আমার পড়ালেখা সবকিছু মিলে আসলে সময় হচ্ছে না। তো প্রথমেই দুঃখিত যাদের উত্তর দিতে পারিনি।
আশা করি তোমরা এখন শুনে নিবে এবং তোমাদের কাজে লাগবে। তো দেখা যাচ্ছে যে অনেকেই তোমরা চাচ্ছ যে মাইগ্রেশন করতে। হ্যাঁ, তো মাইগ্রেশনটা কখন করতে হবে, তোমরা তথ্যগুলো অবশ্যই কিন্তু এখন করোনার সময়ে বা এবছরের সাথে তোমরা মেডিকেল প্রতিষ্ঠান থেকে নিবে। তারপরও আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি তোমাদের। দেখা যাবে তোমাদের সরকার থেকে একটা ডেট দেওয়া হবে, যেদিন তুমি যেই মেডিকেল কলেজে এখন চান্স পেয়েছো তোমাকে ভর্তি হওয়ার জন্য সেই মেডিকেল কলেজে যেতে হবে। এবং যাওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে এটি একটি সরকারি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তোমার সার্টিফিকেট গুলো লাগবে, এইচএসসি, এসএসসি, ঠিক আছে। তারপর একটা নাগরিক সনদপত্র, আমার সময় লেগেছিল, আমি বলছি যে তোমাদের গুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। তারপর ছবি লাগে কয়েক কপি, ঠিক আছে। তারপর রেজাল্টের কপিটা লাগে, ঠিক আছে। এই টাইপের কিছু তথ্য সম্বলিত তোমাদের ডকুমেন্টস লাগবে, যেগুলো তোমরা নিয়ে ভর্তি পরীক্ষার দিন যাবে। এবং সাথে অবশ্যই সামান্য একটি ফি লাগবে। এটা আসলে মানে যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছো, এটা একটা আশীর্বাদ স্বরূপ যে আমরা তোমাদের যোগ্যতায় তোমরা এত অল্প খরচে আমরা আমাদের এমবিবিএস টা কমপ্লিট করতে পারবো। তো তোমরা ভর্তি হবা, ভর্তি হওয়ার সময় সেখানে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয় এবং দেখা যায় যে ভর্তি হওয়ার দিন একটা ছোটখাটো মেডিকেল পরীক্ষা স্বরূপ হয়। তোমার চোখ এবং কিছু ব্লাড টেস্টও করে অনেক জায়গাতে। এবং তোমার ব্লাড গ্রুপটাও জানতে হবে, কারণ তোমার ওই দিন তোমার আইডি কার্ড ফিল আপের জন্য কিছু তথ্য চাই। একটি তথ্য চাই যে তোমার ব্লাড গ্রুপ। এবং অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট সবসময় আমার মনে হয় যে তোমার ব্লাড গ্রুপটা তোমার জানা থাকা দরকার। সো সেক্ষেত্রে ব্লাড গ্রুপ যারা জানো না তারা জেনে যেও। হ্যাঁ, এই তথ্যটা ওই দিন তোমাকে দিতে হবে। এবং আমার মনে আছে যে আমিও জানতাম না, ওই আইডি ফিল আপের দিন বললো যে ব্লাড গ্রুপ, তো আমি জানি না। তো অনেকে হাসলো যে আল্লাহ মেডিকেলে চান্স পেয়েছো এখনো ব্লাড গ্রুপই জানো না। তো ওই দিন একটু মানে নিজের কাছে লজ্জায় লাগছিল যে হ্যাঁ এই কথাটা তো সত্য আসলে। কারণ যে কোনো সময় মেডিকেলে পড়ার সময় অনেক রোগী আসবে যাদের রক্তের প্রয়োজন হবে। স্টুডেন্টদের তোমাদের মধ্যে থেকে অনেকেই চাবে যে তোমার এই রক্ত এই গ্রুপে ব্লাড গ্রুপের রক্তটা আছে কিনা, তো এটা জানা দরকার। তো কথায় কথায় এই কথাটাও বলে দিলাম। তো ওই দিন এই তথ্যগুলা ফিল আপ করার সাথে সাথে যারা মাইগ্রেশন করতে চাও তারা ওই অফিসে তোমরা একটা মাইগ্রেশন ফর্ম পাওয়া যায়, তোমরা বলবা যে আমরা মাইগ্রেশনের ফর্মটি চাচ্ছি। তো ফর্মটিতে তুমি ওখানে 3টি বা 4টি মেডিকেল কলেজ তোমার নাম দিতে হবে। ধরো কথার কথা আমি যদি বলি যে তুমি রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছো, এখন তোমার বাসা হচ্ছে ময়মনসিংহে, তুমি মনে করছো যে রাজশাহী থেকে হয় আমি ময়মনসিংহ যাব, অথবা আমার নানার বাড়ি হচ্ছে সিলেট, আমি সিলেটে যাব। এখন দেখো রাজশাহী থেকে ময়মনসিংহ একটু অনেক উপরে আর সিলেট কাছে চারপাশে, তো সিলেট দিলে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু তুমি ময়মনসিংহ বেশি চাচ্ছ, তাহলে তুমি যেটা প্রথমে লিখবা সেটাই ওরা প্রথমে দেওয়ার চেষ্টা করবে, ময়মনসিংহ মেডিকেল। দ্বিতীয়তে যেটা দিবা ওটা না হলে সিলেট। কিন্তু এখানে কথা হচ্ছে তুমি যখন ময়মনসিংহ 1 নম্বরে দিবা তারপরে সিলেট দিবা, ময়মনসিংহ তোমার হলো না, তারপরে ওরা তোমাকে সিলেটে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যে প্রথমে সিলেট দিয়ে রাখবে তাকে কিন্তু প্রথমে সিলেট দিয়ে দিবে। সো এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, কিছুটা রিস্কের ব্যাপার আছে, যে কোনটা দিতে হবে এটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, অনেক উপরে তুমি রাজশাহী মেডিকেলে তুমি যদি এখন ঢাকা মেডিকেল গুলো দাও তাহলে হয়তো বা তোমার আসবে না, কারণ এটা অনেক উপরে। দেখা যায় যে ঢাকার মেডিকেল গুলো কেউ সিট ত্যাগ করতে চায় না স্বাভাবিকভাবে, এটা অনেক কষ্টে সে এখানে চান্স পেয়েছে। তো সেক্ষেত্রে তোমরা মেডিকেল গুলো 2টি বা 3টি এমন ভাবে দিবা যেটা তুমি সবার প্রথমে চাও এবং তুমি পেতে পারো। এক্ষেত্রে বলবো যে যারা যখন মাইগ্রেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবা, মাইগ্রেশন কার হলো কি হলো না এটা আবার রেজাল্ট আকারে প্রকাশ করা হবে, সেটা খেয়াল রাখতে হবে তোমাকে, কারণ এটা পেপারে ছাপানো হবে না, এটা ইউজুয়ালি ওয়েবসাইটে দেওয়া হয় বা মেডিকেল কলেজ গুলাতে। তো তুমি খোঁজ রাখবা, হ্যাঁ নিজেকে খোঁজ রাখতে হবে। দেখা গেল তোমার মাইগ্রেশনটি সফল হয়েছে, এখানে মাইগ্রেশন নিয়ে আমি বিস্তারিত বলে দিচ্ছি। একবার সফল হয়েছে তার মানে যে আর করতে পারবা না এমন কোনো কথা নেই। তুমি দেখা গেল প্রথমবারে তুমি সিলেটে চলে আসছো, এখন মনে করলা সিলেট যেহেতু হয়েছে তাহলে ময়মনসিংহ চেষ্টা করে দেখি, তুমি আবারও কিন্তু চাইলে সিলেটে তোমাকে ভর্তি হতে হবে ফার্স্টে। যে এখানে একটু কষ্ট যে রাজশাহী মেডিকেলে তোমার আগে যে রাজশাহীতে ভর্তি হয়েছিল ওটা ক্যান্সেল করে তুমি সিলেটে ভর্তি হবা। সিলেটে আবার ভর্তি হয়ে তুমি সেকেন্ড মাইগ্রেশনের জন্য আবার ফিল আপ করতে হবে, যেন ময়মনসিংহে হয় কি হয় না। যদি হয় সেক্ষেত্রেই তোমাকে আগের ভর্তি ক্যান্সেল করে নতুন মেডিকেলে আবার যে ভর্তি হতে হবে, তা না হলে নেই। আবার দেখো অনেকের ফার্স্ট মাইগ্রেশনে সফল হলো না, তার মানে কি তুমি দ্বিতীয় ধাপের মাইগ্রেশনে ফিল আপ করবা না? অবশ্যই ফিল আপ করবা, কারণ দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি পরীক্ষা এখনো হয়নি, অনেকে দেখা যায় যে বিভিন্ন কারণে ভর্তি হলো না, ঠিক আছে। বা অনেকে দেখা গেল যে ওই মেডিকেল থেকে সেকেন্ড মাইগ্রেশন হয়েছে, তখন ওখানে একটা সিট খালি হয়। সো যারা দেখা যায় মাইগ্রেশন গুলা ফর্ম ফিল আপ করে তারা ইউজুয়ালি দেখা যায় যে অনেকেরই কিন্তু এরকম তারা তাদের পছন্দ অনুযায়ী মেডিকেল গুলোতে শিফট হতে পারে। সো এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে।
এই ক্ষেত্রে আমি আরেকটি তথ্য সাথে দিয়ে দিই, যেহেতু অনেকে প্রশ্নটা করেছে যে মাইগ্রেশন করে ভাইয়া মেডিকেলে যদি যাই তাহলে তো আমার রোলটা কেমন হবে। আমি রাজশাহী মেডিকেলের আমার এখন রোল 3-4, কিন্তু আমি যদি চলে যাই ময়মনসিংহ মেডিকেলে আমার রোল 199। ভাইয়া এতে কি আমি ফেল করব? 5 বছর কি আমাকে সবাই ভাববে আমি পিছনে রোলের অধিকারী? মেডিকেলে আসলে রোল বলে কোনো কিছু নাই, তুমি কেমন, তোমার ভাইবা কেমন, এই জিনিসটা মেন। তবে একটা জিনিস ঠিক, আমি যদি সত্য বলি, হ্যাঁ অবশ্যই তুমি যখন তোমার রোলটা 199-200 হবে, প্রতিবার হবে কি যে তোমার পরীক্ষাটা বা ভাইবাটা সবার লাস্টে হবে, কারণ তোমার রোলটা পিছনে ওই মেডিকেলে তোমার যখন পরীক্ষাগুলো হবে। তো দেখা যায় যে এটা একটা আমাদের হয়তো বা মানুষেরই স্বভাব, যখন আমরা পরীক্ষা স্যার ম্যাডামরা নেয় একটা ভাইবা টেবিলে, তোমার ভাইবা যখন সবার লাস্টে সব সময়, ঠিক আছে, দেখা যায় যে তার প্রতি একটু মানে নাচেও একটু অন্যরকম প্রভাব থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এটা অনেক বড় কিছু। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রফ গুলো তুমি যখন 1 বছর পার করবে একটা প্রফ দিয়ে দিবা, অনেকেই যারা খারাপ রেজাল্ট করবে তাদের রোল গুলো আবার দেখা যায় অনেক মেডিকেলে আবার রিশাফেল করে দেয়। সো এখানে কিন্তু সারা জীবনই থাকবে এই কথাটা বলাটাও ঠিক হবে না, ঠিক আছে। সো তবে এই ব্যাপারটা আসলে এরকম, এটা এত চিন্তার কিছু নেই। তবে আমার কাছে মনে হয় যে বেনিফিট যতটুকু তুমি পাবা একটা মেডিকেল থেকে আরেকটা মেডিকেলে যাওয়ার ফলে, সেই বেনিফিটটা অবশ্যই অল্প কিছু যেই তোমার ত্রুটি বলো বা একটু অসুবিধা বলো তার থেকে অনেক বেশি। তো আমরা যদি রিস্ক এবং বেনিফিট রেশিও দেখি, আমার কাছে মনে হবে যে মাইগ্রেশন করা বেটার। এটা আমার মতামত, এবং আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত তাদের যদি কোনো ভিন্ন মতামত থাকে তারা অবশ্যই শেয়ার করতে পারে। ভাইয়া ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমাদের কমেন্ট বক্সে আরো বেশ কিছু কমেন্ট এসে যুক্ত হয়েছে। নাবিলা ইসলাম ওহি নামে একজন কমেন্ট করেছেন যে বাইরের কান্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন করতে হলে পরীক্ষা দিতে হবে কিনা। অবশ্যই বাইরের যে কোনো কান্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন তো অবশ্যই দিতে হবে। তুমি লাইসেন্সিং এক্সাম যদি দিতে চাও, সাপোজ তুমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করেছো যেমন আমি, এখন আমি চাচ্ছি যে আমি ইউকে তে এসে প্র্যাকটিস করব, আমি অ্যাজ আ ইউকে ডক্টর, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কান্ট্রি অ্যাজ আ ডক্টর, দেন ইউ নিড টু পাস দ্য লাইসেন্সিং এক্সাম হিয়ার। ঠিক আছে, তোমাকে ইউকে পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে প্ল্যান। তুমি যদি মনে করো যে না আমি অন্য একটা দেশে যাব, যে কোনো দেশ, মালদ্বীপস বলো, দুবাইয়ে যাচ্ছে অনেকে, সব দেশেরই তাদের নিজস্ব একটি লাইসেন্সিং এক্সাম আছে। অন্যান্য দেশ থেকে, বাংলাদেশ না, যে কোনো দেশ থেকেই ইউকে তে বলো বা অন্যান্য দেশ যখন যাবে, তাকে ওই পরীক্ষাটি দিয়ে সেই দেশে ডাক্তারি করার জন্য লাইসেন্সটি নিতে হয়। আমার কথা বুঝেছো? এটা এমন না, অনেকে তোমাদের ভুল তথ্য দেয় এমবিবিএস আবার পড়তে হবে। এটা আমিও শুনেছিলাম আমি যখন ডাক্তারি পড়া শুরু করি, যে ইউকে তে ডাক্তার, বাংলাদেশের ডাক্তার হওয়া যাবে না, আবার পড়তে হবে 4-5 বছর। হ্যাঁ, এরকম একটা তথ্য দেখবা যে অনেকে দিবে। না না, তোমাকে 4-5 বছর কিছু পড়তে হবে না। তুমি যে 5 বছরে ঠিক মতো বাংলাদেশে পড়েছো, তুমি যে একজন সেফ ডক্টর এবং competent doctor to work in UK or like in Dubai or in USA, you just need to give some exam and prove yourself that you have the knowledge, you are safe, and thirdly যে ব্যাপারটা আমি অ্যাড করব, you have the communication skills to talk with the patient, because like তুমি অনেক ভালো জানো, সব জানো তুমি, কিন্তু তুমি ওদের সাথে কমিউনিকেশন করতে হবে কেমনে? তুমি যে কোনো দেশে দাও, হোয়াট ইজ দ্য মিডিয়া অফ কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড? ইংলিশ। সো তোমাকে ইংলিশে একটা টাইমে এসে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। তো এই জন্য আমাদের প্রবলেম কেন হয় না, কারণ মেডিকেল লাইফে দেখা যায় যে আমরা বইগুলো সব ইংলিশে লেখা। আমরা ভাইভাতেও, এই জন্য আমি বলবো যে ভাইভাতেও চেষ্টা করবা যারা ইংলিশে বলে স্যার ম্যাডামরা তাদের কিন্তু একটু বেশি মার্কস দেয়, তবে বুঝিয়ে বলার চেষ্টা করবা। অনেকেই দেখা যায় এমন ভাবে বলো মানে রোবটের মতো, মুখস্থ মুখস্থ, এরকম না। প্রথম থেকে যদি একটু বুঝে বুঝে পড়ো, ইংলিশটা যদি একটু চর্চা করো, যাদের ইচ্ছা আছে যে বাইরে তোমরা যেতে চাও, তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। বিকজ ইউ নিড টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট এভরি টাইম হোয়েন ইউ গো অ্যাব্রড, ইউ নিড টু কমিউনিকেট ইন ইংলিশ। সো এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এবং অফকোর্স তুমি যে কোনো দেশে পোস্ট গ্রাজুয়েশন বলো, লাইসেন্সি এক্সাম বলো, বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে থাকলে অবশ্যই তুমি করতে পারবা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাকি দেশের মতো জাস্ট তোমাকে লাইসেন্সিং এক্সামটা পাস করতে হবে সে দেশে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ধন্যবাদ শিবলি তোমাকে। প্রথমা ঘোষ নামে আরেকজন আপনাকে একদম মেনশন করেই প্রশ্ন করেছে একটা, সেটা হচ্ছে বিসিএস এর
প্রস্তুতি কখন থেকে নেওয়া প্রয়োজন? আচ্ছা, আমি জানি না প্রশ্নটা আসলে আমাকে হয়তো বা একটু কেন করা। যদিও আমি বলবো যে আমি বিসিএস সম্বন্ধে আসলে ওইভাবে তেমন জানি না। যদিও আমি ৪২তম বিসিএস এ প্রিলিতে টিকেছি। আমি বিসিএস এর জন্য আসলে তেমন ভাবে পড়ালেখার সুযোগ পাইনি। তবে প্রশ্নটা চমৎকার এই অর্থেই যে ২০১৩-১৪ সালে আমি যখন ভর্তি পরীক্ষা দিই, ভর্তি পরীক্ষার সময় আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম, এটা একটা সত্য কথা। সেই প্রিপারেশনটাই আমাকে এই বিসিএস এ মানে টিকাতে আমি বলবো যে 80% হেল্প করেছে। কারণ সাধারণ জ্ঞান, কারণ ইংলিশ, এই দুটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে বিসিএস এর সাথে। দেখা যায় যে বিসিএস এর সিলেবাসে থাকে আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ গুলা করেছি, যারা এবং এইচএসসি কিছু জিনিস, তো দেখা যায় যে যারা তাদের স্টুডেন্ট লাইফে এবং যারা ডাক্তারিতে চান্স পেয়েছে, আমি জানি তারা সবাই মেধাবী। তোমরা যে অঙ্ক করেছো, অঙ্কতে আমরা যদিও অনেকে বলে যে ডাক্তাররা নাকি অঙ্কে কাঁচা, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ডাক্তাররা এই পেশায় আসে, তারা এই পেশাটাকে ভালোবাসে। তারা শুধু বায়োলজি পড়তে ভালোবাসে ব্যাপারটা এই জন্য না, ডাক্তাররাও ভালো অঙ্ক পারে, কিন্তু তারা পেশাটাকে ভালোবাসে, তারা মানুষের সেবা করতে চায়, এটা একটা কারণ। সো বিসিএস এর জন্য আমি বলবো যে তুমি মেডিকেল লাইফে যদি আগে থেকেই, আমার যেমন লক্ষ্য ছিল না যে আমি বিসিএস দিব, আমি বিসিএস টা পেয়েছি, স্পেশাল একটা বিসিএস। তো আমি ভাবলাম আমি 2 সপ্তাহ, আমি যেহেতু তখন দেশে ছিলাম, জাস্ট আমার ইউকে আসার আগে, আমি ভাবলাম যে 2টা সপ্তাহ একটু কষ্ট করে পড়ি। তো আমি দেখলাম সাধারণ জ্ঞানগুলো আমি মাঝে মধ্যে, যেহেতু আমি এই 5 বছরে এমবিবিএস এ অনেক স্টুডেন্ট পড়াতাম, তো দেখা যায় তো ওদেরকে সাধারণ জ্ঞান ইংলিশ পড়াতে যে আমার ওটা একটা ভালো আইডিয়া ছিল, এবং আমি নিজে যখন পড়েছি, সাথে তোমার বাংলা, ইংলিশ, এই 2টা জিনিস, এবং সাথে তোমার মেডিকেলের, যেহেতু 5 বছরে মেডিকেলের 100টা প্রশ্ন ছিল, এখানেও দেখো যেহেতু আমি আমার এমবিবিএস লাইফে ভালোভাবে পড়েছি, সো এই তোমার মেডিকেল যে সাবজেক্ট গুলো এখান থেকে 100 মার্কস ছিল, স্পেশাল বিসিএস এ থাকে। যারা মনে করো যে বিসিএস দিতে চাও, তাহলে দেখো হ্যাঁ অবশ্যই ভালোভাবে পড়ার কি গুরুত্ব আছে। আমি বলবো না যে একমাত্র পাশ করলেই হবে, আমি এটা বলবো না। আমি বলবো যারা মনে করো ভালো ডাক্তার হতে চাও, তুমি একবারে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন বিসিএস করতে চাও, এমবিবিএস লাইফে যতটুকু পারো ভালোভাবে পড়ার চেষ্টা করো। কারণ আমি বিসিএস এর জন্য আমি আমার মেডিকেল সেক্টরে কোনো বই খুলি নাই, কিন্তু যা পড়া ছিল, যা আমার বেসিক ছিল, সেখান থেকেই পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমি টিকে গেছি। তো আমি এটা বলবো যে মেডিকেলে যেটা পড়বা, যখনই তুমি কষ্ট করবা, এই কষ্টটা জীবনের কোনো না কোনো সময় তোমার লাইফে একটা সুখবর হিসেবে ফিরে আসবেই, আসবেই, অবশ্যই আসবে। তোমার কষ্ট তোমার কাজে আসবেই। আরেকটা তথ্য দিতে চাই, আমাকে এখন অনেকে প্রশ্ন করছো, তাই আমি বললাম যে ভাই আমি ভবিষ্যতে রিসার্চ লাইন দিতে চাই। রিসার্চ লাইনে যদি কেউ যেতে চাও, বা তুমি মনে করো তুমি মাস্টার্স করতে চাও, অনেকে আজকাল কিন্তু দেশে, বিভিন্ন দেশে ইউনিভার্সিটি মাস্টার্স করছে, তাদের জন্য মার্কসটা অনেক বড় ফ্যাক্টর। if you want to secure like a masters or anything like in a good reputed university, they will ask for the mark sheets. How much, how মানে what was your percentage of marks in MBBS life, এবং ইউজুয়ালি দেখা যায় তারা 70-75% এর উপরে চায়। ভালো ইউনিভার্সিটি গুলো, তুমি যদি ভালো ইউনিভার্সিটি করতে চাও, 80% এর উপরেও চায় অনেক জায়গাতে, ঠিক আছে? সো যাদের এরকম লক্ষ্য থাকবে, আমার 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 যেহেতু একজন ফ্রেন্ড আছে, তার মার্কস এর জন্য সে কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেনি, এখন অন্য একটা ইউনিভার্সিটিতে সে মাস্টার্স করতেছে। সো তোমার লাইফে তুমি যেভাবে আগাবা, সেটা অনুযায়ী তুমি যদি এই 5 বছর পড়ালেখা করো, এটা তোমাকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যাগেইন ভাইয়া। ধন্যবাদ শিবলি তোমাকে আবার। এবার আমার প্রশ্নটি হলো মবিনের কাছে। প্রশ্নটি কমেন্ট সেকশন থেকে নেওয়া। প্রশ্নটি হলো, মেডিকেলে ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিতে চাইলে টাইম ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত? মেডিকেলের পড়ার পাশাপাশি সেকেন্ড টাইমের জন্য কিভাবে পড়বো? মবিন, তোমার কাছে উত্তরটি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপু। প্রথমত হচ্ছে যে সেকেন্ড টাইম আমরা যে প্রিপারেশন অনেকে নিচ্ছি, এবং সত্যি কথা বলতে এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন অনেক বেশি অনিশ্চিত থাকে। কারণ হচ্ছে 5 মার্ক কাটা যায়, দেখা যাচ্ছে জিকে ইংলিশের, জিকে এর বর্তমানে বাংলাদেশ ইতিহাসে মুক্তিযুদ্ধ করে যাওয়ার কারণে সেকেন্ড টাইম একটা কম সুবিধা পায়। তো সেকেন্ড টাইম প্রিপারেশন এরপর যদি কেউ নিতে চায়, যেমন আমি জানি যে এবছর প্রায় 431 জন মনে হয় সেকেন্ড টাইমে চান্স পেয়েছে মেডিকেলে, তারপর যখন নিতে চায় অবশ্যই মেডিকেলে পড়াশোনার মতো ঠিক রেখে করা উচিত, ঠিক আছে?
এবং কথা হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশনে ওই যে বললাম যে আইটেম পাস করা বা আইটেম কিন্তু 10-এ 6 পেলে পাস হয়ে যায়, সেটার জন্য কিন্তু খুব বেশি যে কষ্ট করতে হয় এরকম না। দেখা যাচ্ছে দিনে আইটেমের আগে 2 থেকে 3 ঘন্টা এফোর্ট দিলে কিন্তু পড়াটা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে অবশ্যই মানে এমন এমন আমরা যদি এমন না করি যে সাপ্লি খেয়ে বা একদম খুব বেশি পড়া ল্যাগ হয়ে গেল, তখন একটা ডাবল ডিপ্রেশন। মেডিকেল পড়াশোনা ঠিক রেখে আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন আমরা নিতে পারি। জি আপু। ধন্যবাদ মুবিন তোমাকে। জি আপু, আপনাকে ধন্যবাদ। আমি কমেন্ট বক্সটা চেক করছিলাম একটু, দেখছি যে আজকে যারা আমাদের গেস্ট আছেন, ডাক্তার সাদমান সাকিব রহমান ভাইয়া, আবরার ভাইয়া, মুবিন ইবনে মকবুল এবং ফেরদৌস মাহমুদ, চারজনকেই আমাদের কমেন্ট সেকশনে আমাদের নবীন শিক্ষার্থীরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদের সাজেশন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে মোটামুটি আমরা আমাদের লাইভ সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম আমি মঈনুদ্দিন আহমদ শিবলি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, সেশন। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি সাদমান সাকিব রহমান ভাইয়ার কাছে কিছু কোয়েশ্চেন করব। হ্যালো, হ্যাঁ আপু বলো, শোনা যাচ্ছে। ভাইয়া মেডিবি নিয়ে কিছু বলতেন। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। তো অনুষ্ঠানটা আসলে আজকে আমরা শেষের দিকে, আমার খুবই ভালো লাগলো আজকে সবার সাথে এতদিন পরে আসলে কথা বলার একটা সুযোগ হলো। আর আবারও যারা এই বছর মেডিকেলে চান্স পেয়েছো সবাইকে শুভেচ্ছা। তো আশা করি আজকে এই অনুষ্ঠানটা যারা এবছর চান্স পেয়েছো তাদের জন্য অনেক একটু হলেও কাজে দিবে, এবং তোমাদের মেডিকেল লাইফটা কিভাবে চলবে বা কিভাবে কি করতে হবে এই ব্যাপারে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। তো মেডিবি পরিবার সবসময় তোমাদের সাথে আছে, এবং সবসময় আমি সাথে, আমরা আজকে উপস্থিত সবাই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে বা তোমাদের থাকে, আমাদের পেজে তোমরা হচ্ছে প্রশ্নগুলো দিতে পারো। আজকে হয়তো বা অনেকের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি বা আমরা দিতে পারিনি সময়ের সাপেক্ষে। এছাড়াও আমরা সামনে তোমাদের জন্য আশা করব এবং চেষ্টা করব যে বিভিন্ন আমরা যাতে এরকম ফ্রি সেমিনার বা সেশন, তোমাদের একটা বুক লিস্ট নিয়ে আমরা একটা যেন, আইডিয়ালি বুক লিস্ট বলে মেডিকেলে কোনো কিছুই নেই, তারপরও কোন বইগুলা পড়লে ভালো হয়, ঠিক আছে, এই ব্যাপারে বা তোমাদের পড়ালেখার ব্যাপারে আমরা বিভিন্ন যদি সাজেশন মূলক কিভাবে পড়লে ভালো হয় এই ব্যাপারগুলোতে সহযোগিতা করার চেষ্টা করব। এবং মেডিবি সবসময়, তোমরা যারা নতুন আছো, মেডিবি বিগত 1 বছর ধরে মেডিকেলের বিভিন্ন বৎসরের আমরা পড়ালেখাটাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স বা বিভিন্ন ধরনের আমরা প্রতিযোগিতা যেন পড়ালেখার পাশাপাশি যে কিভাবে আমরা নিজেদের যে আমাদের গুণগুলো আছে সেগুলাকে ফুটিয়ে তুলতে পারি, আমরা নিজেদের পরিবার সকলের সামনে উপস্থাপন করতে পারি, সেই সুযোগটা সৃষ্টি করার চেষ্টা করি। এবং যেহেতু সামনে আমাদের ঈদ আছে, এখন মাহে রমজান চলছে, তো আমরা চেষ্টা করব যে নতুন বছর তোমাদেরকে নিয়ে কোনো কিছু এরকম একটা সুন্দরভাবে আয়োজন করা যায় কিনা। তো তোমরা সবাই মেডিবি পরিবারের সাথে যুক্ত থেকো, এবং এই করোনার সময় আমি এই কথাটাই বলবো যে সবাই নিজেদের বাসায় থাকো, নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকার চেষ্টা করো, নিজেদের পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ঠিক আছে? ধন্যবাদ ভাই তোমাকে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আমরা ভাইয়ার কাছে। ধন্যবাদ আপু। হ্যালো, আপনারা ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে ভাইয়া পাচ্ছি। আপনি মেডিবি নিয়ে কিছু যদি বলতেন ভালো হতো সবার জন্য। আচ্ছা, আমি যেটা বলবো যে তোমরা সবাই মানে যারা চান্স পেয়েছো তাদের হয়তো সামনে আরো কিছু অ্যাডমিশন টেস্ট হয়তো আছে। তো আমি চাবো যে তোমরা বেশিরভাগই মানে এই ডাক্তারি পেশাটাকে চুজ করে নেবা যদি তোমাদের সেই মধুর সমস্যায় পড়তে হয়। কারণ সাদমান ভাইয়া হয়তো একটু করে বলেছে যে মানে পাশ করার পর ক্যারিয়ার নিয়ে, আমি এখনো বিশ্বাস করি যে যতগুলো ক্যারিয়ার আছে বাংলাদেশে এর মধ্যে ডাক্তারি পাশ করে যে ক্যারিয়ারটা সেটাই সবচেয়ে
উজ্জ্বল এবং ব্রাইট ক্যারিয়ার, সেটা দেশে তুমি গড়ো বা বিদেশে গড়ো, এটা আমি বিশ্বাস করি। এবং শুধু ক্যারিয়ারের যেই মানে আর্থিক অপরচুনিটি সেটাই না, এটা যে স্পিরিচুয়াল যে গেইন, এটার যে মেন্টাল যে গেইন, এটা অবশ্যই অন্য কোনো ক্যারিয়ারের সাথে এটা যায় না। তো অবশ্যই আমি আশা করবো যে তোমরা সবাই মানে এই মেডিকেল কলেজেই কন্টিনিউ করবা। সো সেই জন্য তোমাদেরকে শুভকামনা। আর এনজয় দ্য 2 or 3 months দ্যাট ইউ হ্যাভ বিফোর দ্য ক্লাসেস স্টার্ট। এরপর থেকে হয়তো জীবনটা তোমাদের সারা জীবনে যদি একটু পাল্টে যাবে, সেটা শুধু মানে পড়াশোনার চাপের জন্য না, তোমার আত্মীয় স্বজনের কাছে দেখবা যে তোমার মূল্যায়ন বাড়বে, তোমার ফ্রেন্ডদের কাছে তোমার মূল্যায়ন বাড়বে, নিজের সম্পর্কে তোমার একটা অন্য মূল্যায়ন আসবে। এবং সারা জীবনে তুমি এইটা বুঝতে পারবা যে ডাক্তার হয়ে বা মেডিকেল স্টুডেন্ট হয়ে তুমি যে অন্যদের সবার থেকে একটু ইউনিক, কিছুটা হলেও ইউনিক, সেটা বুঝতে পারবা। এবং এই যে সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে যে সৌভাগ্যটা দিয়েছে, এটা কাজে লাগাতে পারলে তুমি তোমার পরিবার, তোমার দেশ এবং পুরো জাতির যে উন্নয়ন করতে পারবা, আশা করি এটাও তুমি অনুধাবন করে এই সাহসটা সামনে নিয়ে এগিয়ে যেতে পারবা। আর বারবার বলবো যে হতাশার চক্রে কখনো পড়বে না। হতাশ লাগলে নিজের ফ্রেন্ড, নিজের ফ্যামিলি, তাদের সাথে কথা বলো, শেয়ার করো, হতাশার চক্র থেকে বের হয়ে এসে সামনে এগিয়ে যাও। আশা করি কখনো পেছন ফিরে তাকাতে হবে না। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকেও। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সেশনের সবচেয়ে নবীন যে দুইজন গেস্ট ছিল আমাদের কাছে, তাদের কাছে। প্রথমে চলে যাচ্ছি আমি ফেরদৌস মাহমুদের কাছে। ফেরদৌস, তুমি শুনতে পাচ্ছো? জি ভাই। আচ্ছা, আজকে যে সেশনের অভিজ্ঞতা এবং মেডিবি পরিবার নিয়ে তুমি আজকে যারা শুনতে পাচ্ছে আমাদেরকে, তাদের উদ্দেশ্যে কিছু বল। আসলে আমাদের তো তোমরা জানোই যে গত বছর থেকে কোভিড-19 পরিস্থিতির কারণে স্কুল কলেজ সব বন্ধ। তো আমাদেরও বন্ধ হয়ে গেছিল মার্চের 11 তারিখে ফার্স্ট কার্ড দেওয়ার পরে। তো প্রথম থেকে আলহামদুলিল্লাহ মেডিবিতে পাশে পেয়েছিলাম, অনেক দূর আসতে পেরেছি। কারণ পড়াশোনা বুঝতে পারছো যে আসলে বাড়িতে থেকে তো সরাসরি ক্লাস করা নাই। আর ওখানে বিশেষ করে হয় কি যে ক্লাসে টিচাররা পড়াবেন, অবশ্যই গাইডলাইন দিবেন, তারপরেও মানে কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বো বা কোনো কিছু আমি বুঝতে পারলাম না, সেক্ষেত্রে আসলে সিনিয়র ভাইরা অনেক হেল্প করে। বা দেখা যাচ্ছে যে ভাইরা যেহেতু নিজেরা স্টুডেন্ট, এ কারণে বুঝতে পারে যে একটা স্টুডেন্টের কোন জায়গাতে সমস্যা হতে পারে, বা আমি কিছুদিন আগে কোন সমস্যাটা ফেস করেছি বা কি কি ভুল হতে পারে, এগুলো বুঝতে পারে। কিন্তু টিচাররা দেখা যায় যে অনেক কিছু মানে কি বলবো যে একটা জিনিস দেখা যাচ্ছে যে কঠিন ভাবে উপস্থাপন করছে। তো ভাইদের কাছ থেকে দেখা যাচ্ছে যে এটা সহজ ভাবে বোঝা যায় বা ফ্রি ভাবে বলা যায় কোনো কিছু বুঝতে না পারলে। তো মেডিবিতে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ফার্স্ট ইয়ারে সবগুলো করছি প্রায় করার। আর সবগুলোতে আমি অনেক বেশি হেল্পফুল হয়েছি। তো ইনশাআল্লাহ মেডিবি টিমকে তোমরাও তোমাদের এই মেডিকেল লাইফের পথ চলার পাশে পাবে। আর মেডিবির পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা শুনছে তাদেরকে তোমার অভিজ্ঞতা এবং সাজেশন প্রদান করার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অন্যতম নবীন গেস্ট মুবিনের কাছে। মুবিন, আজকের এই যে সেশন এবং মেডিবি পরিবার, এই দুটো নিয়ে তোমার অভিজ্ঞতাটা একটু ব্যক্ত করো আমাদের কাছে। প্রথমত আজকে যারা আমাদের ভিউয়ার্স আছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য। আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলো গাইডলাইন্স অথবা পাবা। আর মেডিবি নিয়ে যদি বলি, মেডিবিকে অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আমরা এখানে কারণ মেডিবিতে প্রায় আমরা দেখি বিভিন্ন টিচারদের আমরা ক্লাস পাই। মেডিবি যে ইউটিউব চ্যানেলটা আছে ওখান থেকে আমি এখনো অনেক সময় আইটিএম আগে ওই ভিডিওগুলো দেখি। তো দেখা যাচ্ছে যে লকডাউন এখন এই সময় যখন মেডিকেল কলেজগুলো বন্ধ আছে, এই সময় এরকম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। এছাড়া মেডিবি অনেক কোর্স করায়, যে পেইড কোর্স, এগুলো আমার কাছে মনে হয় যে যথেষ্ট হেল্পফুল বা অনেক ইফেক্টিভ একটা মানে কোয়ালিটি যথেষ্ট মেনটেন হয় এখানে। ধন্যবাদ তোমাকে।
আজকের যে লাইভ সেশনটি এতক্ষণ চলমান ছিল, আমরা লাইভ সেশনের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে ছিলেন আমাদের মেডিবি পরিবারের অন্যতম কর্ণধার ডাক্তার সাদমান সাকিব রহমান ভাইয়া, যিনি প্ল্যাব 2 দেওয়ার জন্য বর্তমানে ইউকে অবস্থান করছেন। আমাদের সাথে ছিলেন আবরার হাসান ভাইয়া, ডিএমসি K73 ব্যাচ, এবং আমাদের সাথে ছিলেন আমাদের আজকের সেশনের অন্যতম নবীন সদস্য মুবিন ইবনে মকবুল, K78 ব্যাচ এবং K76 ব্যাচ, সরি আমি K77 ব্যাচ, এবং ফেরদৌস মাহমুদ হৃদয়, সেও K77 ব্যাচ। আজকে যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনছেন সকলকে জানাচ্ছি মেডিবি পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বিশেষ করে যারা নবীন শিক্ষার্থী অর্থাৎ 2020-21 সেশনে মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছো, তোমাদেরকে আবারও মেডিবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে তোমাদের পদচারণায় মুখরিত হোক আমাদের বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজের প্রাঙ্গণ, এবং তোমরা তোমাদের জীবনে অনেক সফল হও, এবং যারা চিকিৎসক হবার ব্রত নিয়ে এই মেডিকেলের দিকে এসেছো সবাই সুযোগ্য চিকিৎসক, সেই সাথে সুযোগ্য নাগরিক হতে পারো, সেই কামনা করছি মেডিবি পরিবারের পক্ষ থেকে। তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে অন্য কোনো সেশনে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে। স্টে সেফ, স্টে হেলদি। আবারও দেখা হবে। শুভ বিদায়।